হৃদয়ের মায়াজাল পর্ব ২২। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। তপ্ত রোদে অতিষ্ঠ জননগরী, কাঠফাটা রোদের হিটে গা জ্বলা ভাব, মাথার উপর সূর্যটা যেন দাঁড়িয়ে। সময় ঠিক তখন দুপুরের ঘরে, ঘড়ির কাঁটায় ১টা ১৩। মাত্র ক্লাস শেষ করে কলেজের মাঠে নামলো পঞ্চম বান্ধবী। রোদের প্রহরতায় মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করেছে এক একজন। ইতিমধ্যে দরদর ঘামে ভিজে উঠেছে জামাসহ সবার গায়ের অ্যাপ্রনটাও। কিন্তু এর মাঝে দল ছেড়ে রাফাকে কোথাও দৌড়ে চলে যেতে দেখে আচমকাই চমকে উঠল সবাই। মুহূর্তেই হাঁটা থামিয়ে পেছন ফিরে রাফাকে উঁচু গলায় ডাকলো মায়া। রাফা, কই যাচ্ছিস তুই? মায়ার কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো রাফার। জানো, ২ মিনিট অপেক্ষা করো, আমি ৫ মিনিটে আসতেছি। রাফাকে দৌড়াতে দেখে পাশ থেকে বিরক্তিতে চেঁচালো শ্রেয়া। রাফাকে উদ্দেশ্য করে বলল, তোকে রেখে চলে যাব কিন্তু আমরা। তোকে দাঁড়াতে কে বলেছে? তুই চলে যা, আমার জানো থাকলেই হবে। এর মাঝে মায়াকে উদ্দেশ্য করে পুনরায় চেঁচালো রাফা। ভুলভাল ইংলিশ বলে বলল, জানু ইউ ওয়েটিং, আই অ্যাম কামিং ২ মিনিট। চঞ্চল রাফার চঞ্চলতা নিয়ে সবার ধারণা বিগত দিনে ভালো করেই হয়েছে সবার থেকে মায়ার ধারণাটা বেশি হয়েছে রাফাকে নিয়ে। সেদিন মায়ার রাফার জীবন বাঁচানোর পর থেকে যেন রাফার জন্য মায়া আরেকটা বিশ্বাসযোগ্য স্থান হয়ে দাঁড়িয়েছে। রাফার জন্য সবাই একদিকে, কিন্তু মায়া অন্যদিকে। মায়া এই কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে হতাশার নিঃশ্বাস ফেলল, রাফাকে দৌড়ে ক্যান্টিনের দিকে চলে যেতে দেখে। শ্রেয়া রাফাকে চলে যেতে দেখে সেও এই রোদেই দাঁড়ালো। রাফার অতিরিক্ত চঞ্চলতা তাদের সবাইকে দারুণ আনন্দ দেয়। কিন্তু অতিরিক্ত রোদের জন্য সবাই ক্যাম্পাসের করিডোরে দাঁড়াতেই মিনিট খানেকের ভেতর রাফাকে দেখা গেল ২ হাতে কোন আইসক্রিম নিয়ে দৌড়ে আসতে। মায়ের বরাবর থেমে হাঁপাতে হাঁপাতে মায়ের দিকে একটা আইসক্রিম বাড়িয়ে দিতেই মায়া সেটা হাতে নিতে নিতে কপাল কুঁচকে রাফার দিকে তাকিয়ে বলল, তুই আইসক্রিমের জন্য তখন এইভাবে দৌড়াচ্ছিলি? তো কি করব, আমার জানুর গরম লাগছে তাই ওকে একটা আইসক্রিম খাওয়াবো না? তাই বলে এত মানুষের সামনে দৌড়াতে গেলি কেন? হেঁটে যেতি। আরে চিল, আইসক্রিম খাও তো জানু। রাফার হাতের অপর আইসক্রিমটা জুয়ের দিকে বাড়িয়ে দিয়ে সে অবশিষ্ট আইসক্রিমটা নিজে খেতে লাগলো। শ্রেয়া নাদিয়া কারোর জন্য আইসক্রিম আনতে না দেখে চেতে ওঠে শ্রেয়া। তুই আমাদের জন্য আইসক্রিম আনলি না কেন? আমাদের গরম লাগছে না? রাফা দায়সার উত্তরে বলল, গরম লাগলে কিনে খা। আমি তোকে নিজের টাকায় আইসক্রিম খাওয়াতে যাব? আমি কেন তোকে নিজের টাকায় আইসক্রিম খাওয়াতে যাব? আমি কি তোর বয়ফ্রেন্ড লাগি আজব? তাহলে মায়াকে, জুইকে যে খাওয়ালি। দেখ শ্রেয়া, জানু, আমার জানু লাগে, মানে মায়াকে বলতেছে। আর জানুর বোন জুই আমারও বোন হয়, সেজন্য দুজনকে খাওয়ালাম। এখন তোরা আমার কি লাগস যে খাওয়াবো? পাশ থেকে নাদিয়া অবাক সুরে বলল, মানে আমরা তোর বান্ধবী না? আইসক্রিমের কাগজটা ছাড়াতে ছাড়াতে নাদিয়ার কথার উত্তরে বলল রাফা, সেটা আবার কখন হলাম? জীবনে কখনো স্বীকার করেছিস বা কাউকে বলেছিস যে তোরা আমার বান্ধবী হোস সেটা? নাদিয়া খানিকটা দমে গিয়ে বলল, বলতে কেন হবে, ২ মাস ধরে আমরা একত্রে আছি, তাহলে হলাম না বান্ধবী? তীক্ষ্ণ দৃষ্টিতে নাদিয়ার দিকে রাফা তাকিয়ে বলল, ২ মাস ধরে কি তোরা আমার সাথেই আছিস, নাকি আমার জানুর সাথে আছি বলে তোদের সাথে দেখা হচ্ছে কোনটা? দেখ আমার খেতে দেখ, আমার থেকে আইসক্রিম খেতে হলে আমার বান্ধবী হতে হবে, নয়তো আমি কাউকে ফ্রিতে সুতা দেওয়ারও মানুষ না। নাদিয়া কিছু বলার আগেই শ্রেয়া রাফাকে জড়িয়ে ধরে বন্ধুত্ব করার আবদার জানাতেই রাফা সেটা বেশ ভাব নিয়ে অ্যাকসেপ্ট করে। শ্রেয়ার সঙ্গে সঙ্গে নাদিয়াও তাই করলো। মুহূর্তের মাঝে ৩ জনের মধ্যেই বেশ বন্ধুত্ব বন্ধুত্ব একটা ভাব তৈরি হতেই শ্রেয়া রাফাকে আইসক্রিম খাওয়ানোর আবদার করলেই সেটা পুনরায় না করে বসলো রাফা। বলল, আমি কেন খাওয়াবো? মানে এখন আমরা বন্ধু না? তাহলে তুই আমাকে খাওয়া আগে। আমি না সকালে তোকে ১০ টাকার আমরা খাওয়ালাম, ভুলে গেছিস? শ্রেয়ার কথায় রাফার মনে পড়ল সত্যি সত্যি শ্রেয়া সকালে সবাইকে আমরা খাইয়েছিল, সেখানে রাফাও ছিল। তাই এখন রাফারও উচিত শ্রেয়ার সাথে নিজের আইসক্রিমটা শেয়ার করার। রাফা আইসক্রিমের প্যাকেট ছাড়াতে ছাড়াতে শ্রেয়ার দিকে নিজের আইসক্রিমটা বাড়িয়ে দিতে দিতে বলল, ঠিক আছে, তাহলে তুই আমার থেকে ৫ টাকার করে ১০ টাকার কামড় দিবি, ছোট করে, কেমন? আচ্ছা দে। শ্রেয়া মাথা কাত করে সম্মতি দিতেই হা করতেই রাফা নিজের আইসক্রিমটা এগিয়ে দিল।
চোখের পলকে রাফার অর্ধেক আইসক্রিমটা চলে গেল শ্রেয়ার মুখে। শ্রেয়ার হঠাৎ কাণ্ডে রাফা বোকার মতো তাকিয়ে রইল শ্রেয়ার মুখের দিকে। মায়া জুই নাদিয়া উচ্চস্বরে হেসে উঠতেই রাফা রেগেমেগে নাদিয়ার হাতে বাকি অর্ধেক আইসক্রিম ধরিয়ে দিতে দিতে বলল, নাদিয়া তুই আমার আইসক্রিমটা ধর, আজকে ওর পেট থেকে বের করব আমার আইসক্রিম, নে ধর। শিয়ালের কাছে মুরগি জমা দেওয়ার মতন নাদিয়ার কাছে রাফা আইসক্রিমটা জমা দেওয়ার কাজটা হলো। রাফা যখন শ্রেয়ার মুখ খোলার চেষ্টা করছিল সেই ফাঁকে নাদিয়া রাফার বাকি অর্ধেক আইসক্রিম মুখে পড়ে গাল ফুলিয়ে চিবোতে লাগলে মায়া জুইয়ের মধ্যে পুনরায় হাসির রোল পড়ল একই কাণ্ডে। মায়া হেসে রাফাকে নিজের কাছে টেনে হাতের আইসক্রিমটা এগিয়ে দিতে দিতে বলল, আয় আমরা এটা দুজনে ভাগ করে খাই। মায়ের কথায় রাফা নাদিয়ার দিকে তাকাতেই দেখলো যে রাফা নাদিয়ার দিকে তাকাতেই দেখলো সে মুখ ভরে ওর আইসক্রিমটা চিবোচ্ছে। রাফার নিজের বোকামি বুঝতে পেরে গাল ফুলিয়ে মায়ের আইসক্রিম ফিরিয়ে দিতে দিতে বলল, খাবো না আমি। আরে আয় তো জানো, ভাগাভাগি করে কিছু খেলে ভালোবাসা বাড়ে বুঝলি। মন খারাপের রাফা মায়ের পাশাপাশি হেঁটে মায়ের আইসক্রিমে কামড় বসাতে চাইলে শ্রেয়া দৌড়ে এসে রাফার গলা জড়িয়ে ধরতেই একইভাবে নাদিয়া এসে রাফাকে জড়িয়ে ধরে সরি বলল। দুষ্টমিতে মেতে থাকা পঞ্চবান্ধবীর বেনি সুতার সম্পর্কটা যেন চোখে লাগার মতন শক্ত হলো। শ্রেয়া নাদিয়াকে বিদায় জানিয়ে বাকি তিনজন রাস্তার পাশে দাঁড়ালো রিকশার জন্য। যদিও রাফা উল্টো পথে যাবে রিকশা নিয়ে, তারপরও সে রিকশার জন্য একই মোড়ে মায়াদের সাথে দাঁড়ালো। মিনিট দুয়েকের ব্যবধানে কোথা থেকে রাহাত দৌড়ে এসে দাঁড়ালো মায়ের সম্মুখে। রাহাতের হঠাৎ উপস্থিতিতে চমকে ওঠার মতন তিনজনই তাকালো সেদিকে। রাহাত হাঁপাতে হাঁপাতে খুবই বিনয়ের সঙ্গে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি আমার সাথে চলুন, হৃদ ভাইয়ের আব্বা আসছেন আপনার সাথে দেখা করতে, চলুন ভাবি। হৃদের আব্বা মানে মায়ের শ্বশুর, আর তিনি হৃদের সঙ্গে মায়ের বৈবাহিক সম্পর্কটা সম্পর্কে অবগত আছেন এতদিনে মায়া যতটুকু জেনেছে। এখন হঠাৎ সবার অগোচরে ওনার আগমন আর মায়াকে ডেকে পাঠানোর ওনার সঙ্গে দেখা করতে সবকিছু মায়ের মনে ভয়ভীতি সৃষ্টি করলো। মায়ের মনে হলো তিনি নিশ্চয়ই মায়াকে বলবেন যে হৃদের জীবন থেকে দূরে চলে যেতে। তারা বড়লোক আর মায়েরা গরিব, এজন্য হৃদের সঙ্গে মায়াকে মানাবে না এমন কিছু বলবে। হয়তো তিনি এটাও বলতে পারেন মায়া যেন হৃদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। এলোমেলো চিন্তাভাবনায় মায়ের মন অস্থির হলো অজানা ভয়ে। সত্যি হৃদের বাবা এসেছে কিনা সেটা শিওর হতে মায়া পুনরায় বলল, সত্যিই আপনার ভাইয়ের আব্বু এসেছেন, মানে আমার শ্বশুর। আতঙ্কে মায়া তাড়াহুড়ো করে কি থেকে কি বলে ফেলল, কিন্তু রাহাত তাতে বিন্দুমাত্র মাইন্ড করলো না, বরং আগের ন্যায় নম্রতার সম্মতি দিয়ে বলল, জি ভাবি চলুন। মায়া ভয়ে আমতা আমতা করলো। হুট করে হৃদের বাবার সঙ্গে দেখা করাটা মায়ার মনে ভীতিকর লাগলো। এমনকি হৃদ মায়ের সঙ্গে কথা বলছে না, তারপর আবার হৃদের বাবা। ভয়ার্ত মায়া মাথা নাড়িয়ে হাঁটলো রাহাতের পেছন পেছন। ধীর পায়ের গতি আর মায়ের হাঁসফাঁস ভঙ্গি বলছে মায়া এই মুহূর্তে কতটা সিটিয়ে আছে হৃদের বাবার উপস্থিতি নিয়ে। রাস্তার অপর পাশে একটা সাদা মার্সিডিজ দেখা গেল দাঁড়িয়ে। রাহাত মায়াকে নিয়ে সেখানে যেতেই পেছনের দরজা খুলে বেরিয়ে আসলো মধ্যবয়স্ক নিহাল খান। রোজকার মতোই গায়ে সাদা পাঞ্জাবি, পায়জামা জড়িয়ে, মুখে ওয়ান টাইম মাস্ক। হয়তো বর্তমান মন্ত্রী হওয়ায় জনমুখী হতে বাঁচতে মুখে মাস্ক পরা। মায়া ওনার সামনে যেতেই মাথা তুলে তাকালো উপরের দিকে। লম্বা চওড়া এক বলিষ্ঠবান পুরুষ নিহাল খান। দেখেই বোঝা যায় হৃদ তার বাবার হাইট পেয়েছে। গায়ের রংটা উদ্যুৎ সাদা, রোদের তাপের চামড়া লাল হয়ে আছে। মায়ের এক মুহূর্তের জন্য মনে হলো সকল সুন্দর সুন্দর প্রোডাক্ট আল্লাহ তাআলা ওর শ্বশুর বাড়িতে ট্রান্সফার করে দিয়েছেন। ওরা তো প্লাস্টিকের। সবাই বলে মায়া সুন্দর, অথচ এই শ্বশুরবাড়ির পাবলিকদের সামনে দাঁড়ালে মায়ার মনে হয় ও বড়সড় ডিম পেয়ে ফেল করে প্রতিবার। এদের সামনে নিজেকে সুন্দর দাবি করে পাশ করাই যাবে না ইহজীবনে। মায়া সুন্দর সুদর্শন শ্বশুরের দিকে তাকিয়ে নম্রতায় মিহিসরে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। মাস্কের ভেতর থেকে নিহাল খানের অল্প হাসির শব্দ কানে আসলো মায়ার। তিনি মায়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম আম্মু, কেমন আছেন আপনি?
মায়া চমকানোর মতো অবাক চোখে তাকালো নিহাল খানের দিকে। মায়া ঘুণাক্ষরেও ভাবেনি ওর শ্বশুর এতটা ভালো ব্যবহার করবে ওর সাথে। মায়ের সাথে আজ প্রথমবার নিহাল খানের কথা হচ্ছে। এর আগে বেশ কয়েকবার দুজনের দেখাদেখি হলেও কখনো কথা হয়নি কারোর। কিন্তু আজ সরাসরি মায়াকে আম্মু বলে সম্বোধন করাতে মায়ার জড়তা কমে আসলো কিছুটা। মায়া জানতো নেতারা খুব ভয়ঙ্কর আর চতুর্মুখী মানুষ হয়। ক্ষমতার গরমে মানুষকে মানুষ মনে করে না ক্ষমতার গরমে মানুষকে মানুষ মনে করে না নেতারা। অথচ মায়ের সঙ্গে কি নম্রতার ব্যবহার করছে ওর শ্বশুর। নিহাল খানকে নিয়ে মায়ের এতক্ষণ পাওয়া অজানা ভয়গুলো যেন হঠাৎই কমে আসলো ভেতরে। খানিকটা সহজ হয়ে জড়তায় মিহি গলায় উত্তর করলো মায়া, জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আঙ্কেল? খুব গোছানো আর আন্তরিকতার সঙ্গে হাসি মুখে কথা বলল নিহাল খান। বাবাকে আঙ্কেল বললে হবে আম্মু, বাবাকে বাবাই ডাকতে হয় বোকা মেয়ে। এরপর থেকে বাবা ডাকবে কেমন? হৃদ আমার ছেলে হলে তুমি আমার ছেলের বউ। আমার একটা মেয়ে, আর মেয়ের মুখে আঙ্কেল ডাক শুনতে ভালো দেখায় না। বাবা বাবাই হয়, মনে থাকবে। মাথা মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, জি আব্বু। দ্যাটস এ গুড গার্ল। কলেজ শেষ আম্মু। মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ধীর গলায় বলল, জি। তাড়াহুড়ো আছে আপনার? না আব্বু। দুপুরে খেয়েছেন কিছু? না, কলেজ মাত্র ছুটি হলো, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবো। আপনি খেয়েছেন? না আম্মু, আপনার মতোই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবো। তার আগে একটা মিটিংয়ে যেতে হবে। আসলে সামনে নির্বাচন, তাই এখন একটু ব্যস্ততা বেশি। নয়তো বাবা মেয়ে মিলে লাঞ্চটা শেষ করে যেতাম। আচ্ছা যাই হোক, আপনি এটা নিন আম্মু, আমি খুশি হব। নিহাল খানের হাতে একটা মোটাসোটা চিঠির খাম ছিল। এতক্ষণ মায়া লক্ষ্য করেনি সেটা। মনে করেছিল হয়তো নিহাল খানের জরুরি কিছু হবেই খামটাতে। কিন্তু মায়ের দিকে খাম এগিয়ে দিতেই মায়া আমতা আমতা করলো খামটি নিতে। মায়াকে দ্বিধাবোধ করতে দেখে তিনি পুনরায় মায়াকে বলল খামটি নিতে। মায়া জড়তার হাতে খামটি নিতেই বুঝতে পারলো বেশ ভারী এই খামটি। এতে কি আছে মায়া জানে না। করতে হলেও জানার চেষ্টা করতে হলো না, তার আগেই নিহাল খান নিজেই বলল, সরি আম্মু, আপনাকে উপহারের বদলে টাকা দিচ্ছি বলে। আসলে আপনার এই বুড়ো বাবার মেয়েলি কেনাকাটার সম্পর্কে বোঝে না বলতে পারেন। আমার পূর্বে যতটুকু অভিজ্ঞতা ছিল এখন সেটা ভুলে গেছি, অনেক বছর হলো। এই টাকাগুলো দিয়ে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনে নেবেন, তাহলে আমি খুশি হব। আসলে আপনাদের বিয়ের খবরটা আমি আরও আগে পেয়েছিলাম, কিন্তু তারপরও এতদিন ব্যস্ততার জন্য আপনাদের সাথে দেখা করতে আসতে পারিনি। সামনে নির্বাচন। তারপর হৃদটা কেন জানি এখনও চট্টগ্রামে আসছে না আমাকে হেল্প করতে। আসলে হৃদ নেই বলে আমাকে এই সকল কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আচ্ছা যাই হোক, পরশু বাড়িতে মেজবান রাখা হয়েছে, আপনাকে দাওয়াত করতে আসলাম আম্মু। আপনি অবশ্যই আপনার শ্বশুর বাড়িতে উপস্থিত থাকবেন সপরিবারে। আমি আরিফকে বলে রাখবো আপনাদের নিয়ে যেতে, কেমন? মায়া মাথা কাত করে আবারও সম্মতি দিয়ে বলল, জি আচ্ছা। আচ্ছা আম্মু, তাহলে আজ আসি। আপনি একটু হৃদকে বলে দিবেন যেন কালকের মধ্যে চট্টগ্রামে চলে আসে। আসলে হৃদ নেই, তাই একা হাতে আমি সবটা সামলাতে হিমশিম খাচ্ছি। আপনি বললে হয়তো ও চলে আসবে। মায়া বলতে পারল না হৃদ মায়ের সঙ্গে রাগ করে চট্টগ্রাম আসে না। কিন্তু নিহাল খানের ব্যস্ততা দেখে মায়ের সত্যিই খারাপ লাগলো। অপরাধবোধে অপরাধবোধে জড়িয়ে মায়া সত্যিটা গোপন করে বলল, জি আচ্ছা, আমি ওনাকে বলবো আব্বু। মায়ের কথার সাথে সাথে নিহাল খানের আদুরে হাত উঠে যায় মায়ের মাথার উপরে। স্নেহময় হাতে হিজাবের উপর দিয়ে হাত বুলিয়ে বলল, আজ আসি তাহলে আম্মু, আপনি ভালো থাকবেন কেমন? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িতে উঠতে উঠতে মায়ের সালামের উত্তর করল নিহাল খান। রাহাতও গিয়ে বসলো গাড়ির সামনের সিটে ড্রাইভারের সঙ্গে। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটিকে চলে যেতে দেখে রাস্তার অপর পাশ থেকে তাড়াহুড়ো এগিয়ে আসলো জুই আর রাফা। দুজন মায়াকে ঘিরে নানান কথা জানতে চাইল। জুই মায়াকে প্রশ্ন করে বলল, কেন এসেছিল আঙ্কেল আমার সাথে দেখা করতে? কেন? ওনাদের বাসায় নাকি মেজবান রাখা হয়েছে, সেজন্য আমাকে ছেলের বউ হয়ে সেখানে উপস্থিত থাকতে বলল। পাশ থেকে জুইয়ের কথার ফোড়ন কেটে রাফা বলল, জানো তোর হাতে এটা কি? রাফার কথায় মায়া জুই সকলেরই দৃষ্টি মায়ের হাতের খামটার দিকে। মায়ের ঠোঁট উল্টে খামটা ঘুরিয়ে এপিট ওপিট দেখে বলল, মনে হয় টাকা আছে।
ওনার আব্বু খামটা দিয়ে বলল আমার পছন্দ মতো কিছু কিনে নিতে। উনি নাকি মেইলে উপহার বোঝে না, তাই আমাকে টাকা দিতে বাধ্য হলো। রাফা হাত উঠিয়ে বলল, প্যাকেটটা দে তো আমাকে, দেখি কত আছে। মায়া রাফার দিকে প্যাকেটটা এগিয়ে দিতেই রাফা সেটা হাতে নিয়ে প্যাকেট ছিঁড়তেই বেরিয়ে আসলো 500 টাকার একটা মোটা বান্ডিল। টাকার উপর ব্যাংকিং সিল সহ টাকার পিন আটকানো। রাফা মোটা টাকার বান্ডিল হাতে নিতেই চোখ বড় বড় হয়ে গেল সবার। মায়া নিজেও ভাবেনি এত টাকার বান্ডিল ওর শ্বশুরকে ধরিয়ে দিবে, তাহলে সে কখনোই এটা গ্রহণ করতো না। রাফা টাকার বান্ডিলটা হাতে নিয়ে বলল, বাপরে, বড়লোক শ্বশুর হলে এমনই হয়। প্রথমবার ছেলের বউয়ের মুখ দেখেই ডিরেক্ট 50,000 টাকার বান্ডিল ধরিয়ে দিল। আহা কি ভালো মানুষ তারা। আচ্ছা জানো, হৃদ জিজু আসবে পরশু। এতক্ষণ মুখে অবাকতা থাকলেও হুট করেই যেন অন্ধকার ছেয়ে যায় মায়ার মুখে রাফারের শেষ কথাটা শুনে। হৃদ আসবে কিনা মায়া নিজেও জানে না, বরং মায়ার অপেক্ষায় আছে হৃদের। সে কখন আসবে আর কখন মায়া হৃদের অভিমান ভাঙাবে। অনেক তো হলো এই মান অভিমানের পাল্লা। আজ 3 মাসের উপর হয়েছে হৃদের সঙ্গে মায়ের দেখা নেই, ঠিকঠাক কথা হয় না। এই 3 মাসে, লাস্ট 2 মাসে মায়া কত চেষ্টা করেছে হৃদকে বোঝাচ্ছে, কিন্তু হৃদ তো মায়ের কোনো কথাই পাত্তা দিচ্ছে না। মায়ের এখন মনে হচ্ছে মায়া ব্যর্থ হয়ে পড়ছে হৃদের অভিমান ভাঙাতে গিয়ে। কোনো ছেলে মানুষের এত রাগ কখনো দেখেনি মায়া। মায়াকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। এর মধ্যে মায়ের শ্বশুরকে দায়িত্ব দিয়ে গেল ওর অভদ্র জামাইকে চট্টগ্রামে ফেরাতে। মায়া কিভাবে এই অসম্ভব কাজটা করবে, কিভাবে অসম্ভব কাজটা সম্ভব করবে সেটাই চিন্তার বিষয়। মায়া তো এখন কোনো রাস্তাই দেখছে না। মায়াকে মন খারাপ করতে দেখে রাফা বুঝলো হৃদ আসবে না পরশু। সেজন্য জুইয়ের কাছে ওদের ফোন চেয়ে রাফা বলল, জুই তোদের ফোনটা দে তো একটু। কেন? আরে এত প্রশ্ন করছিস কেন? ফোনটা দিলেই তো দেখতে পারবি কেন চাইছি। দে না বোন। জুই কথা না বাড়িয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে রাফার হাতে তুলে দিতেই রাফা মেসেজ বক্সে গিয়ে উচ্চ স্বরে বলে বলে লিখতে লাগলো, জান আই অ্যাম ভেরি লনলি, ইফ ইউ কাম টু মি আই উইল গিভ ইউ টেস্টি হানি। রাফার মুখে ভুলভাল ইংলিশ আর অদ্ভুত কথাবার্তা শুনে নাক ছিটকালো মায়া। রাফার হাতের ফোনটা টানাটানি করে বলল, ছি কী সব বাজে মেসেজ করছিস তুই, উনি দেখলে আমাকে মেরে ফেলবে, ফোন দে তুই। রাফাও ফোনটা নিজের কাছে টেনে বলল, আরে যেন চিল, প্যারা নিস না, বেডা মানুষ এসব মেসেজই আটকায়, তোকে মারবে না, বরং টান খেয়ে চলে আসবে। মায়া আগের নাই নাক মুখ ছিটকিয়ে বলল, ছি ছি, নোংরা মাইন্ড তোর রাফা, দে আমার ফোন দে, তোর আর মেসেজ করা লাগবে না, ফোন ছাড়। আরে জান প্রমিস করছি আর দুষ্টু কিছু লিখবো না, শুধু ভাইয়াকে বলবো কাল চলে আসতে, সত্যি। মায়া থামলো, সন্দেহ নিয়ে হাতও ছেড়ে দিল। সন্দেহ নিয়েও হাত ছেড়ে দিল। মনে করলো সত্যি সত্যি বুঝি এবার রাফা ভালো কিছু মেসেজ করবে হৃদকে। কিন্তু মায়ার আশায় রাফা পানি ঢাললো বালতি ভরে ভরে। বেশ সময় নিয়ে কিছু টাইপিং করলো ফোনে। হৃদকে মেসেজ পাঠিয়ে দুষ্টু হাসলো রাফা। জুই মায়া রাফার মুখের দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তখনও। রাফা ধরা পড়ে যাওয়ার ভয়ে হৃদকে মেসেজ সেন্ড করে সেটা আবার ডিলিট করে দিল, যাতে মায়া সেটা পড়তে না পারে। রাফাকে দুষ্ট হাসতে দেখে পাশ থেকে সন্দেহ পোষণ করে জুই বলল, তুই হাসছিস কেন এভাবে? রাফা হেয়ালি করে উত্তর দিয়ে বলল, মাশাল্লাহ, আমার মুখটাই হাসি হাসি তো, সেজন্য তোর মনে হচ্ছে আমি হাসছি। আসলে আমি কিন্তু হাসছি না, বুঝলি? তুই আমার ফোন দে। পুনরায় থাবা মেরে ছিনিয়ে নেওয়ার মতো রাফার থেকে ফোন নিল মায়া। মেসেজ বক্স চেক করতেই সেখানে তেমন কিছু পেল না, শুধু মায়ার পূর্বের করা মেসেজগুলো ছাড়া। মায়া কপাট রাগ দেখিয়ে রাফাকে বলল, সব কিছু ডিলিট করলি কেন? ওনাকে কি মেসেজ করেছিস তুই? রাফা এগিয়ে এসে মায়ের কাঁধ জড়িয়ে ধরতে ধরতে সস্ফুর্ততার সঙ্গে বলল, করেছে কিছু একটা, তবে তুই শিওর থাক জানো ভাইয়া মেসেজটা দেখা মাত্রই চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। আসলে বেড়া মানুষ নারীতেই আটকায়, বুঝলি? রাফার কথায় মায়া যেন খুশি হয়ে গেল, অবিশ্বাস্য গলায় বলল, সত্যিই উনি আসবেন? 2,000,000% শিওর থাকো, ভাইয়া অবশ্যই আসবেন। এখন তুমি আমাদের লাঞ্চ করাও তো জানো, তারপর তোমার জন্য স্পেশাল শপিংয়ে যাব আমরা।
রাফার কথায় মায়া কিছু বলবে তার আগেই জুই প্রশ্ন করে বলল, শপিংয়ে কেন? আরে শাড়ি কিনতে হবে না? হঠাৎ শাড়ি কেন? আরে পরশু জানু আরে পরশু জানু ওর শ্বশুর বাড়িতে যাবে না, তখন কি সাধারণ ড্রেস পরে যেতে পারবে? বউ বলে কথা, অবশ্যই শাড়ি পরতে হবে জানুর, নয়তো জানুর শ্বশুর বাড়ির মানুষ কি ভাববে বল? রাফার কথায় আপত্তি জানিয়ে জুই বলল, তাই বলে এখন কেন শাড়ি কিনতে হবে? প্রোগ্রাম তো পরশু, কাল শপিংয়ে গেলেই তো হয়। রাফা আত্মবিশ্বাসের সঙ্গে বলল, কাল জানু জিজুকে নিয়ে অনেক ব্যস্ত থাকবে, কাল সময় পাবে না, তাই আজই চল। জুই এবার সন্দেহ করে বলল, তুই কিভাবে এত শিওর হচ্ছিস হৃদ ভাইয়া কালই চলে আসবে? 3 মাস ধরে ভাইয়াকে মানাতে পারছে না মায়া, আর তোর একটা মেসেজে ভাইয়া কালই চলে আসবে? রাফা ভাব নিয়ে বলল, আসলে এতদিন ওষুধ জায়গা মতো পড়েনি সেজন্য ব্যথা। আল্লাহ, আসলে এতদিন ওষুধ জায়গা মতো পড়েনি সেজন্য ব্যথা ভালো হচ্ছিল না, এখন ঠিক জায়গায় মলম লাগিয়েছি, ব্যথা ভালো না হওয়ার চান্সই নাই, বুঝলি? মানে? রাফা খানিকটা বিরক্ত হয়ে বলল, আরে চল, মানে কালই টের পাবি, এখন চল। রাফা হৃদকে কি মেসেজ করলো যার জন্য হৃদ সবকিছু ভুলে চট্টগ্রামে চলে আসবে মায়ার জন্য, তা মায়া জানে না, আর না জানতে চায়। রাফা যাই মেসেজ লেখুক তাতে মায়ার কোনো আপত্তি থাকবে না যদি হৃদ সত্যি সত্যি চট্টগ্রামে চলে আসে, তাহলে মায়ার শুধু এই মুহূর্তে হৃদকে চাই, সেটা যেভাবেই হোক। এত অপেক্ষা এবার মায়ারও বিষাক্ত লাগছে। এরপর হচ্ছে আমরা আবার অন্য প্লটে চলে যাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা পড়ন্ত বিকেল, সময় 5টা 40 ঘরে। মাত্র কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরছে জুই, মায়া, রাফা। ইতিমধ্যে শ্রেয়া নাদিয়া অটো নিয়ে উল্টো পথে চলেও গেল। কোচিং থেকে রাফার বাড়ি কাছেই, সেজন্য সে আপাতত এই অল্প রাস্তাটা মায়াদের সঙ্গে হেঁটেই যাবে। সারাদিন ক্লাস শেষ করে 1:30 কি 2টার দিকে বাসায় ফিরে 1 ঘন্টার মতো রেস্ট নিয়েই আবার ফিরতে হয় কোচিংয়ের ক্লাসে। রোজকার মতন আজও সবাই কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরছিল। স্বাভাবিকের ন্যায় 3জনের মধ্যেই টুকটাক কথাবার্তাও হচ্ছিল। এর মাঝেই হঠাৎ রাফা মায়াকে প্রশ্ন করে বলল, জানো জিজু আসেনি এখনো? মায়া স্বাভাবিকের ন্যায় মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না। মায়ের কথা শেষ হতে হতে এর মাঝেই কথা বাড়ালো জুই। রাফাকে খোঁচা মেরে বলল, তুই না কাল বললি হৃদ ভাই আজকে ফিরবেন, কই ভাইয়া তো আসলো না, শুধু চাপা মারলি। জুইয়ের খোঁচা মারা কথাটা রাফা হাওয়ায় উড়িয়ে দিল যেন। রাফা কাল মায়াকে আশ্বস্ত করেছিল হৃদ আজকে চট্টগ্রামে ফিরবে, কিন্তু হৃদকে ফিরতে না দেখে যদিও রাফার চিন্তিত হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুই দেখা গেল না রাফার মাঝে। বরং রাফা কালকের ন্যায় আজও বেশ কনফিডেন্স নিয়ে মায়াকে আশ্বস্ত করে বলল, যেন রিল্যাক্স, জিজু মনে হয় আমার মেসেজটা দেখতে পাইনি, দেখতে পেলে এতক্ষণে তোমার টান খেয়ে অবশ্যই চট্টগ্রামে উপস্থিত থাকতো। রাফার কথায় মায়া তেমন কিছুই বলল না। এতক্ষণ মায়ের মুড ভালো ছিল, কিন্তু হঠাৎ হৃদের প্রসঙ্গ আসতেই মায়ের মন খারাপই ছেয়ে গেল অন্ধকার। রাফা জুই দুজনেই সেটা বুঝতে পেরে কেউ আর কোনো প্রশ্ন করলো না হৃদকে নিয়ে। কিন্তু জুই ঠিকই রাফাকে প্রশ্ন করলো, আচ্ছা রাফা, তুই ভাইয়াকে কাল কি এমন মেসেজ করেছিলি যেটা টান খেয়ে ভাই চলে আসবে মায়ের কাছে? কি মেসেজ ছিল? ছিল কি মেসেজে? জুইয়ের কথায় রাফা পাত্তা না দিয়ে বলল, ছিল কিছু একটা। জুই তীক্ষ্ণ দৃষ্টিতে রাফার দিকে একইভাবে তাকিয়ে প্রশ্ন করে বলল, কি ছিল? তোকে কেন বলবো, আমি শুনবো তাই। হুট করে রাফা দুষ্টু হেসে বলল, যা দুষ্টু, খালি নটি চিন্তা ভাবনা তোর। রাফার ভাবভঙ্গিমা দেখে হতবুদ্ধি হয়ে গেল মায়া আর জুই। এখানে নটি চিন্তা ভাবনার কি আছে সেটা বুঝতে না পেরে জুই হতবাক গলায় বলল, কি এমন বললাম যে নটি চিন্তা ভাবনা হয়ে গেল? তুই মেসেজ লিখতে পারবি আর আমি সেটা জানতে পারবো না? সত্যি করে বলতো কি মেসেজ পাঠিয়েছিস? রাফা রাফা আগের নাই দুষ্ট ভঙ্গিতে বলল, টপ সিক্রেট দোস্ত, বলা যাবে না, এর জন্য বিবাহিত মহিলা প্রয়োজন। তুই তো সিঙ্গেল, সিঙ্গেল পাবলিকদের শোনা নিষেধ। রাফার কথায় জুই 100% শিওর হলো রাফা নিশ্চিত উল্টাপাল্টা কিছু একটা ঝামেলা করেছে হৃদের সঙ্গে। সন্দেহের বশিতা হয়ে মায়াও কিছু বলতে চাইলো রাফাকে, কিন্তু তার আগেই জুই সন্ধিহান গলায় আবারও বলল, আমি সিঙ্গেল হলে তুই কি? তুইও তো সিঙ্গেল, অবিবাহিত মহিলা, তাহলে তুই যেভাবে মেসেজ লিখলি সেভাবে না হয় আমিও শুনি, বল আমাকে। জুইয়ের কথায় রাফা বেশ হেয়ালি করে বলল, মেসেজটা আমি করেছি সেটা তুই জানিস, জানে, কিন্তু জিজু তো আর জানে না, বরং তিনি জানেন ওনার বিবাহিত বউ ওনাকে বার্তা পাঠিয়েছেন কিছু লিখে।
তাহলে আমি এখানে দোষী হলাম কি করে? সবথেকে নিষ্পাপ মানুষ তো আমি, তাই না বল? এতক্ষণ চুপ করে রাফা শুনলে অবশেষে এতক্ষণে চুপ করে রাফার কথা শুনলে অবশেষে মায়াও খানিকটা রেগে গিয়ে বলল, তুই কি বলবি না রাফা? রাফা আগের ন্যায় হেয়ালি করে বলল, আরে জানো তুমি কষ্ট করছো কেন? ভাই ভাই তো এমনিতেই তোমাকে মেসেজের ব্যাখ্যা দিবে, একটু অপেক্ষা করো জানো, প্র্যাকটিক্যালি বুঝে যাবা। রাফার কথায় হতাশ হলো মায়া। বুঝতে পারলো সহজে রাফাকে দিয়ে বলানো যাবে না কোনো কিছু। সেজন্য মায়া খানিকটা নরম সুরেই রাফাকে ইমোশনাল করতে চেয়ে আকতির স্বরে বলল, বল না দোস্ত, এমন করিস কেন? তোকে আমি ভালোবাসি না বল। মায়ের কথায় গলল না রাফা, বরং পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পালাতে চেয়ে বলল, ওকে, আই লাভ ইউ টু জানু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তবে এখন টাটা বাই বাই জানু, আমার বাড়িতে যেতে হবে দ্রুত, কাল দেখা হবে জানু, আজ আসি, বাই। বলতে বলতে রাফা দৌড়ে রাস্তার অপর পাশে যেতে লাগলো। রাস্তার মাঝে রাস্তার মাঝে রাফার দৌড় দেখে ভয়ে জুই মায়া দুজনেই চিৎকার করে উঠল রাফাকে সাবধানে যেতে বলে। চঞ্চল রাফা দৌড়ে রাস্তা পার হয়ে আবারও চেঁচিয়ে বিদায় নিল মায়া আর জুইয়ের থেকে। মায়া রাফাকে সহি সালামত চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আর কেউ রাফার পাঠানো মেসেজটা নিয়ে আলোচনা করলো না। যেখানে হৃদ আসেনি সেখানে রাফা কি মেসেজ পাঠিয়েছে সেটা জেনেও বা কী হবে? কাল হৃদের বাবা মায়াকে দাওয়াত করে কাল হৃদের বাবা মায়াকে দাওয়াত করে যাওয়ার পরপরই রাফার জোড়াজুড়িতে মায়া বেশ কিছু কেনাকাটা করে শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য। আজ সকালের দিকে জুইকে দিয়ে আরিফ জানায় মায়া আর জুইকে খানবাড়িতে রেখে আসবে আগামীকাল। এর মানে মায়াকে কাল ওর শ্বশুরবাড়িতে যেতে হবে। আর ভাগ্যক্রমে যদি কাল হৃদ খান বাড়িতে আসে, তাহলে যেভাবেই হোক মায়া হৃদের সঙ্গে কথা বলবে। মায়ের মনস্তাত্ত্বিক চিন্তাভাবনার মাঝেই জুই রিক্সা ডাকলো। দুই বোন পাশাপাশি বসতেই রিক্সা চলল জুইয়ের বলা অ্যাড্রেসে। অন্যমনস্ক মায়ের কোলের উপর ব্যাগটা রেখে দুহাতে ব্যাগটা চেপে রাখলো। দৃষ্টি ব্যস্ত নগরীর অসমাপ্ত রাস্তার দিকে। কিছু পথ আসতেই চোখে পড়ল পরিচিত মানুষদের দল বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। মানুষগুলোকে মায়া চিনে, ছেলেগুলো সবাই হৃদের লোক। মায়াকে তারা সারাক্ষণ চোখে চোখে রাখে, সেজন্য এদের কাউকে না কাউকে মায়ের আশেপাশে সবসময়ই দেখা যায়। এজন্য মায়া চিনে এদের। তাছাড়া হৃদ যখনই চট্টগ্রামে আসে তখন তাদের বেশি দেখা যায় এই রাস্তাঘাটে, বিশেষ করে হৃদের আশেপাশে দেখা যায় বেশি। কিন্তু আজকে এই অসময়ে সবাইকে রাস্তায় একজোট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া মনে করলো হয়তো ওর শ্বশুরের নির্বাচনের কোনো একটা কাজে তারা একত্রে দাঁড়িয়েছে। অন্যমনস্ক মায়া চোখ ঘুরিয়ে একটু সামনে তাকাতেই চমকে ওঠার মতন লাফিয়ে উঠল হৃদের সেই বিল্ডিংয়ের নিচে আসিফকে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলতে দেখে। খুশিতে আত্মহারা মায়া তৎক্ষণাৎ জুইয়ের হাত চেপে খানিকটা উত্তেজিত গলায় বলল, জুই জুই, এটা আসিফ ভাই না? মায়ের দৃষ্টি অনুসরণ করে জুই সামনের দিকে তাকাতেই দেখলো আসিফ মধ্যবয়স্ক একটা লোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। একপাশে দাঁড়িয়ে আছে হৃদের ছেলেপেলেগুলো, কিন্তু আশেপাশে কোথাও হৃদকে দেখা গেল না। আসিফ আসিফকে দেখে জুইও খানিকটা চমকিত গলায় বলল, হ্যাঁ, এটা তো আসিফ ভাই। জুইয়ের কথা শেষ হতে দেরি, কিন্তু মায়ের পুনরায় উত্তেজনায় চেঁচাতে দেরি হলো না রিক্সাওয়ালার উদ্দেশ্যে। অস্থির ভঙ্গিতে মায়ের রিক্সা থামাতে চেয়ে বলল, চাচা রিক্সা থামান প্লিজ, রিক্সা থামান। বলতে বলতে রিক্সার গতি কমে আসলো ধীরেই, কিন্তু অধৈর্যে মায়ার সইল না। রিক্সার গতি তখনও পুরোপুরি থামেনি, এর মধ্যেই অধৈর্যে মায়া চলন্ত রিক্সা থেকে লাফিয়ে পড়ল ফুটপাতে। শরীরের ব্যালেন্স রাখতে না পারায় ব্যথা পেল হাতের কুইনে, কিন্তু তারপরও অস্থির মায়ার দৌড় কমল না, বরং মুহূর্তের মাঝে আবারও ফুটপাত থেকে ব্যাগ উঠিয়ে দৌড়ালো সেদিকে। কয়েক সেকেন্ডের মাঝে মায়ের কাণ্ড দেখে আতঙ্কিত হলো জুই। রিকশায় বসে থেকেই মায়াকে সাবধান করে অস্থির গলায় চেঁচিয়ে বলল, মায়া আস্তে যা। কে শুনে কার কথা? চোখের পলকে মায়াকে আসিফদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে জুই তাড়াহুড়োয় রিকশা থেকে নেমে ভাড়া মেটালো দ্রুত। মায়ার পিছন পিছন সেও ছুটল। আসিফ তখন নেহাল খানের সহকারী মুজাহিদ মিয়ার সঙ্গে কথা বলছিল নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নিয়ে।
হৃদকে নিয়ে আসিফ রাতেই চট্টগ্রামে ফিরেছিল। হঠাৎ করে হৃদের চট্টগ্রামে আসার কারণ আসিফ জানে না, সাহস করে হৃদের থেকে জানতেও চায়নি। আসিফের প্রথমে মনে হয়েছিল হয়তো হৃদ সব মনোমালিন্যতা ভুলে বাবার নির্বাচনের কাজে হাত লাগাতে চট্টগ্রামে এসেছে। কিন্তু চট্টগ্রামে আসার পরও নিজের বাবার বাড়িতে না গিয়ে বরং মুরাদপুর থেকে যাওয়ার কারণে বুঝতে পারল হৃদ খান আসলে বউয়ের টানে চট্টগ্রামে মাঝরাতে উপস্থিত হয়েছে। যদিও বউয়ের সাথে তার এখনও দেখা হয়নি, তবে যে কোনো সময় দেখা করতে পারে সেটাও বুঝতে পারছে আসিফ। তবে এই মুহূর্তে সবাইকে নিয়ে খানবাড়িতে যেতে বলছে হৃদ। কালকের ফাংশনের জন্য সবাই সেখানে উপস্থিত থাকাটা জরুরি। এজন্য হৃদের ছেলেপেলেগুলো সবাই উপস্থিত হয়েছে হৃদকে খানবাড়িতে নিতে এসে। অবশ্য হৃদের ছেলেপেলেগুলো সবাই বিগত 1 সপ্তাহ ধরেই খানবাড়িতেই আছে নিহাল খানের সঙ্গে। হৃদের পূর্ব আদেশ ছিল সবাইকে তার বাবার সঙ্গে 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 দিয়ে খানবাড়িতে থাকতে। তাই আজ হঠাৎ হৃদকে এতদিন পর চট্টগ্রামে ফিরতে দেখে সবাই উপস্থিত হয়েছে তাদের ভাইকে নিতে। ইতিমধ্যে তারা সবাই বেরিয়েও পড়তো, কিন্তু হঠাৎ হৃদের ফোন আসায় হৃদ বিল্ডিংয়ে সিঁড়ির নিচে গিয়ে দাঁড়ালো। প্রয়োজনীয় ফোন আলাপ শেষ করছিল বলে আসিফ সহ বাকিরা হৃদের অপেক্ষায় বাহিরে দাঁড়িয়েছিল। এর মধ্যে হঠাৎই মায়াকে খুব কাছাকাছি দৌড়ে আসতে দেখে চমকালো আসিফ। ঘাড় ঘুরিয়ে হৃদকে ডাকলো মায়ার খবর দিতে। ভাই ভাবি এসে আসিফের কথা কানে যেতেই হৃদ ফোন কান থেকে ঘুরিয়ে চাইলো, কিন্তু তার আগেই মায়া আসিফকে ক্রস করে পা ফেলে লাফিয়ে উঠল হৃদের কোলে। ভালোবাসার উচ্চাসনে বলল, আপনি এসেছেন, আই মিস ইউ। অপ্রস্তুত হৃদ অপ্রস্তুত হৃদ ঠিক করে মায়াকে দেখার সুযোগটা পর্যন্ত পেল না। তার আগেই হাত থেকে ফোন পড়ে শরীরের খই হারালো। মায়াকে নিয়ে পিছুপা হয়ে ধপাস করে বসলো সিঁড়িতে। বাম হাতে সিঁড়ির রেলিং চেপে দুজনের শরীরের তাল ধরে রাখতে হৃদের ডান হাতটা চলে গেল মায়ের পিঠে। মায়া দু হাতে হৃদের গলা জড়িয়ে মুখ উঠিয়ে পরপর চুমু খেলো হৃদের এগাল থেকে ওগাল। আবারও গলা জড়িয়ে কাঁধে মাথা রাখতে রাখতে বলল, আই লাভ ইউ, এতগুলা মিস করেছি আপনাকে। মায়ের কথায় হৃদ শক্ত হয়ে বসে রইল। মুহূর্তের মাঝে কি থেকে কি হয়ে গেল, কয়েক সেকেন্ড সময় লাগলো তা বুঝতে। কিন্তু বুঝতে পেরেই বুকের ভেতরে ধপাস ধপাস লাফাতে লাগলো। মনে হচ্ছে বুক ছিলে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে বউয়ের টানে। শরীরের তাজা রক্ত যেন টকবক করছে এতদিন পর বউয়ের সান্নিধ্য পেয়ে। হৃদ ওই অবস্থায় তাকালো সামনে, দেখলো আসিফ হতবুদ্ধি হয়ে বড় বড় চোখে করে তাকিয়ে আছে এদিকটায়। হৃদের দৃষ্টির সঙ্গে মিলে যেতেই আসিফ চোরের মতন পালালো জায়গা ছেড়ে, সঙ্গে বয়স্ক লোকটাকে নিয়ে। রাস্তার পাশাপাশি বিল্ডিং হলে সামনের গেটের জন্য রাস্তার বা আশেপাশের মানুষজন দেখা গেল না। আসিফ বয়স্ক লোকটাকে নিয়ে চলে যেতে যেতেই আস্তে আস্তে করে গেটটা টেনে গেল। হৃদের অবস্থানের পরিবর্তন না হলেও মায়া শক্ত করে হৃদকে জড়িয়ে বসে থেকে আবারও বলল, আমি অনেকগুলো সরি, আর জীবনেও আপনার কথার অবাধ্য হব না, প্রমিস। তারপরও আমাকে দূরে সরিয়ে রাখবেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হয়। বলতে বলতে মায়ার চোখের পানি গড়ালো হৃদের কাঁধে। এতদিন পর হৃদের সান্নিধ্য পেয়ে কিভাবে হৃদকে বোঝাবে সেই দিশেহারা অশ্রু জড়ালো গাল বেয়ে। দিশেহারা মায়া হৃদকে জড়িয়ে পুনরায় চুমু খেলো হৃদের গালে। দীর্ঘদিনের মান অভিমানে মায়া কান্নায় ফুপিয়ে হৃদের গালে কপাল ঠেকিয়ে রাখলে হৃদ খানিকটা নরম হয়ে আসলো। রেলিং ছেড়ে বাম হাতটা ক্রমশ নেমে আসলো মায়ের কোমরে। চোখের পলকে যেন হৃদের দুহাতের অবস্থান হয়ে গেল মায়ের জামা ভেদ করে উন্মুক্ত কোমরে। শক্তপোক্ত উষ্ণ হাতের ছোঁয়া পেতে মায়ের সর্বাঙ্গ কেঁপে উঠল শিহরণে। হৃদের গাল থেকে কপাল উঠিয়ে বসতে চাইলে হৃদের হ্যাচকা টান পড়ল মায়ের কোমরে। মুহূর্তেই মিশে গেল দুজন। মায়ের ঠোঁট বাজলো হৃদের গালে। তখনই শোনা গেল হৃদের মোহাচ্ছন্ন কণ্ঠ। মায়াকে আদেশ স্বরূপ বলল, ওয়ান্স মোর। মায়া কেঁপে উঠল, শিহরণ হলো রন্ধ্রে রন্ধ্রে। হৃদের কথায় মায়া লজ্জা পাওয়ার কথা ছিল, অথচ তেমন কিছুই হলো না, বরং দুজনের মান অভিমানের রীতি ঘটাতে চেয়ে হৃদের কথায় তাল মেলালো। হৃদের গলা জড়িয়ে পুনরায় শক্ত করে চুমু খেলো হৃদের এই গাল ওই গাল দু গালে। মায়া থেমে যেতে চাইলে হৃদ পুনরায় একইভাবে বলল,
অ্যাগেইন। হৃদের কথা অনুযায়ী মায়া একই কাজ পুনরায় করল। আবারও থেমে যেতে চাইলে একইভাবে হৃদ আবারও আদেশ করল, অ্যাগেইন। বারবার হৃদের অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বলতে দেখে মায়ার থামল না, বরং নিজের ইচ্ছেতে হৃদের পুরো মুখে ঠোঁট বোলালো পরপর। মায়ার সান্নিধ্য পেয়ে হৃদ নিজেও খই হারালো। মায়ার কোমর টেনে ঘনিষ্ঠ হতে চাইলে মস্তিষ্ক তরাক করে জ্বলে উঠল আশেপাশের অবস্থান দেখে। এই মুহূর্তে দুজন সিঁড়িতে বসে। যে কোনো সময় উপর হতে কেউ নিচে নামতে পারে, আবার বাহির থেকে কেউ ভেতরে প্রবেশ করতে পারে। এমন না দুজন অবৈধ বা লোকসমাজের ভয়ে আছে, কারোর ভয়েই হৃদের নেই। কিন্তু বউ তার টু পার্সোনাল অংশ, আর হৃদ তার পার্সোনাল কোনো কিছু পাবলিক করতে চায় না। তার ঘনিষ্ঠ মোমেন্টগুলো তার বেডরুমের বাইরে যাবে না কখনো। হৃদ আশপাশটা লক্ষ্য করে মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। মায়াকে কোল থেকে নামাতে নামাতে বলল, নর্মাল মানুষের মতো জড়িয়ে ধরা নর্মাল মানুষের মতো জড়িয়ে ধরা মনে হয় তোমার ডিকশনারিতে নাই। যখন তখন বানরের মতন লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় শুধু। মায়া গায়ের জামাটা টেনে ঠিক করে হৃদের দিকে তাকালো। হৃদের কথায় কিছু বলল না। হৃদকে কিভাবে বোঝাবে মায়া এই মুহূর্তে কতটা খুশি তাকে দেখে। এমন লাফিয়ে ঝাঁপিয়ে না পড়লে কি শান্তি লাগে। হৃদ ঝুঁকে ফ্লোর থেকে তার ফোন আর মায়ের ব্যাগ উঠিয়ে মায়ের দিকে এগিয়ে দিতেই মায়া সেটা হাতে নিতে নিতে মিনমিনে গলায় বলল, আমি আপনাকে অনেক মিস করছিলাম। মায়ের কথায় হৃদ মায়ের আদলের মুখশ্রীর দিকে তাকালো। এক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে অল্প সময় নিয়ে বলল, বাসায় যাও। হৃদের কথায় মায়া অস্থির ভঙ্গিতে নাকচ করে তৎক্ষণাৎ বলল, না আমি কোথাও যাব না, আপনার সাথে থাকবো। মায়ের কথায় হৃদ ফোনটা পকেটে রাখতে রাখতে বলল, আপনার সাথে থাকার জন্যই তো আসলাম। তবে এখন বাসায় যান, রেডি হন, সন্ধ্যায় আমি গাড়ি পাঠাবো, আপনার শ্বশুর বাড়িতে চলে আসবেন। হৃদের কথায় মায়া খানিকটা সন্তুষ্ট হলো। তবে হৃদের মনোভাব বুঝতে না পেরে বলল, আপনি আমার উপর রাগ করে নেই তো? সেটা রাতেই বুঝবেন। আমি থাকি না আপনার সাথে, আমাকে সঙ্গে নিলে কি হয়? হৃদ গম্ভীর মুখে বলল, বাসায় যান, রাহাত দিয়ে আসবে আপনাকে। মায়া হৃদের সঙ্গে থাকতে যেয়ে মিনমিন করে পুনরায় বলতে চাইল, আমি থাকি। মায়ের কথা মায়ের কথা শেষ করতে না দিয়ে হৃদ গম্ভীর গলায় বলল, আউট। ফেরি লাইটের আলোয় উজ্জ্বল চারপাশ। চাকচিক্য চাকচিক্য আলোয় মুখরিত খানবাড়ির সদর গেট। সদর গেট হতে বিশাল বাড়িটি। ফেরি লাইটের আলোয় উজ্জ্বল চারপাশ। চাকচিক্য আলোয় মুখরিত খানবাড়ির সদর গেট হতে বিশাল বাড়িটি। অন্ধকার সন্ধ্যায় তারার ন্যায় ঝলমল করছে চারিপাশ। মায়া এমনই সন্ধ্যায় হৃদের পাঠানো গাড়ি থেকে নামলো আড়ষ্টভঙ্গিতে। জড়তার দৃষ্টি ফেললো আশেপাশে। অসংখ্য মানুষের আনাগোনা দেখা গেল ব্যস্ততার পা চালিয়ে। মায়া নীরবে শুধু হৃদকেই খুঁজলো আশেপাশে, কিন্তু কোথাও সন্তানকৃত মানুষটিকে দেখতে না পেয়ে তাকালো সামনে। খানবাড়ির সামনে কিছু পরিচিত মুখ দেখলো দাঁড়িয়ে। তার মধ্যে আরাফ খান, ফাহাদ আর রাদিফকে দেখলো একত্রে দাঁড়িয়ে কাজের লোকদের তদারকি করছে ব্যস্ততায়। মায়া সেদিকেই তাকিয়ে রইল, হৃদকে দেখতে পাওয়ার আশায়। হয়তো তাদের আশেপাশেই আছে কোথাও। জুই গাড়ির অপর দরজা খুলে নামতে নামতেই চারপাশে দৃষ্টি ফেললো খানবাড়ির বিশাল আয়োজন দেখে। ছোট ছোট ফেরি লাইটের আলোয় সন্ধ্যাটা যেন দারুণ লাগলো জুইয়ের। মন ছুঁয়ে যাওয়ার মতন শীতল হাওয়া আছে পরিবেশে। জুই বেশ উৎফুল্লতা নিয়ে আশপাশটা দেখতে লাগলো। এর মধ্যেই রাহাত গাড়ির ডিক্কি খুলে মায়াদের ব্যাগ হাতে নিয়ে বিনয়ে ডাকলো মায়াকে। মায়ার ধ্যান ভাঙতেই রাহাত বলল, ভাবি ভেতরে আসুন। ইতস্তত মায়া দ্বিধাবোধ করলো বাড়ির ভেতরে যেতে। মায়ের জানা নেই বাড়িতে কে কে মায়ের জানা নেই বাড়িতে কে কে জানে হৃদ মায়ার সম্পর্কের কথাটা। সবাই কেমন দৃষ্টিতে দেখবে মায়াকে। হৃদের সঙ্গে দেখা করার জন্য তাড়াহুড়ো করে তো চলে আসলো মায়া, কিন্তু খানবাড়িতে পা রেখে মনে হলো মায়ের এখানে আসাটা উচিত হয়নি, বরং ও ভুল করেছে। সবার মুখোমুখি হওয়ার সাহস মায়া এখনো জুগিয়ে উঠতে পারেনি। খানবাড়ির ফাংশনে খান পরিবারের প্রতিটি সদস্য হতে তাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত উপস্থিত থাকবে। সবাই যদি হৃদমায়ার সম্পর্কের কথা জানে, তাহলে এর মধ্যে অবশ্যই মায়াকে নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাছাড়া খানবাড়ির প্রতিটা পারিবারিক ফাংশনে শশীর উপস্থিতি দেখা যায়। আজকে থাকবে স্বাভাবিক। যেখানে শশী আছে সেখানে মায়াকে কেউ সহজে মেনে নিবে না, এটাও স্বাভাবিক। তাছাড়া শশী বা কিভাবে মায়াকে মেনে নিবে তার ভালোবাসার মানুষের বউ হিসাবে? আদৌ সেটা সম্ভব হবে শশীর জন্য? হয়তো সম্ভব নয়।
কিন্তু তাই বলে মায়ারই বা কি করার আছে এতে? মায়া তো আর প্রেমিকা নয় যে রিলেশন ব্রেকআপ করে নেবে। মায়া হৃদ খানের বিয়ে করা বউ। আর বউদের সাথে স্বামীদের কখনো ব্রেকআপ হয় না, বরং তালাক হয়। আর এখানে মায়া বা ওর স্বামী কখনোই তালাক চায় না। তাই যত কিছুই হোক না কেন, মায়া মায়া কোনো কিছুর বিনিময়ে নিজের স্বামীকে ছাড়বে না অন্য কারোর জন্য। শশী যদি ওর স্বামীর পাস্ট হয়ে থাকে, তাহলে মায়া প্রেজেন্ট। অতীত সবসময় অতীতই হয়। অতীত কখনো বর্তমান হতে পারে না। আর না মায়া কখনো হতে দিবে। এবার যতই ঝড় তুফান আসুক না কেন, মায়া সব কিছুর সাথে লড়াই করে নেবে। তারপরেও ছাড়বে না। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে মায়ের বুক ভারী হয়ে আসলো তিক্ত ভাবনায়। হুট করে মায়ের মনে হলো ওর সামনের পরিস্থিতি বেশ জটিল হতে যাচ্ছে। সবকিছু কেমন অন্ধকারে ঘেরা। একদিকে মায়ের পরিবার, তো অন্যদিকে হৃদের পরিবার। সাথে বড় বোনের সংসারে অশান্তির কারণটাও মায়া হতে চলেছে। তিক্ততার ভাবনা, অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে মায়া গায়ের ওড়নাটা মুঠোয় চাপলো নীরব চোখে। আবারও হৃদের সন্ধান করে রাহাতকে প্রশ্ন করে বলল, আপনার ভাই কোথা? হ্যাঁ, মায়া কথাটা শেষ করতে পারল না। তার আগে ইরহাত চট করে বুঝে নিয়ে বলল, হৃদ ভাই তো বাড়িতে নেই ভাবি। ভাই আছেন ওনার বাবার সাথে। আসলে সামনে নির্বাচন তো। তারপর আবার ভাই অনেকদিন পর চট্টগ্রামে আসলো। সেজন্য দলের সদস্যদের সাথে আলোচনা মিটিং করছেন তিনি। মধ্যরাতের আগে ভাই বাড়িতে ফিরতে পারবে না ভাবি। মায়ের বুকটা ভারী। আচ্ছা, মায়ের বুকটা কি লিখছে? মাঝে, মাঝে কিছু, কিছু লেখা আমি পড়তেই পারি না। কি লিখছে এটা? এখানে লেখা কি জানেন? আমি আপনাদের পড়ে শোনাই যা লেখা। মায়ের বুক ভাবির কষ্টটা যেন দ্বিগুণ হলো। এমনটা তো হবেই না। হয়তোবা এরকম হইতে পারে, মায়ের বুকটা ভারী হলো। কি লিখছে? যাক, কিছু একটা হবে। হ্যাঁ, মায়ের কষ্টটা দ্বিগুণ হইছে, এটাই পড়ি। হৃদের আশায় এই বাড়িতে এসেছিল। সে এখন হৃদকে না পেয়ে সে এখন হৃদকে না পেয়ে যেন মুহূর্তে অসহায় হয়ে পড়ল। একদিকে হৃদের পরিবার, তো অন্যদিকে কঠিন কঠিন সব প্রশ্নের মুখোমুখি সে কিভাবে করবে? হৃদ তো মায়ার পাশে নেই। কিভাবে জবাব দিবে মায়া? আমি এখানে এসেছি সেটা আপনার ভাই জানেন? আগের নাই রাহাতের ঝটপটে উত্তর আসলো তক্ষুনি। কি বলেন ভাবি? ভাই জানবেন না আপনি এখানে এসেছেন সেটা? ভাই তো আমাকে দিয়ে গাড়ি পাঠালো আপনাকে নিয়ে আসতে। ভাই বাসায় ফিরে যেন আপনাকে দেখে, সেজন্য। অস্বস্তিতে মায়া ছোট করে উত্তর করলো রাহাতকে। ওহ, জি ভাবি চলুন। মায়া সামনে হাঁটতে গিয়েও থেমে যায়। পিছন ফিরে ইতস্ততায় রাহাতকে বলল, সবাই কি আমার উপর রেগে আছেন রাহাত ভাই? মায়ের কথাটা প্রথমে বুঝতে না পেরে খানিকটা অবাক সরিয়ে মায়াকে শুধিয়ে রাহাত বলল, সবাই আপনার উপর কেন রাখবেন ভাবি? কিসের জন্য? রাহাতের প্রশ্নে মায়ের অস্থিরতা দ্বিগুণ হলো। এলোমেলো দৃষ্টি এদিক সেদিক ঘুরাতে গিয়ে জুইয়ের সঙ্গে চোখাচোখি হলো। জুই মায়ের কথায় ওর দিকেই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে। আপাতত সেও রাহাতের মতন জানতে চায় খানবাড়ির সবাই কেন মায়ের উপর রাগ করে থাকবে, কিসের জন্য। মায়ার নিজের অপরাধীর দৃষ্টি জুই থেকে সরিয়ে তাকালো রাহাতের দিকে। মিহিসরে পুনরায় বলল, আপনার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের ব্যাপারটা নিয়ে কেউ? রাহাত আবারও রাত আবারও মায়ের অল্প কথাতেই চট করে বুঝে গেল। মায়াকে আশ্বস্ত করে বলল, না ভাবি, আপাতত কেউ রেগে নেই আপনাদের উপর। সবাই আপনাকে ফাহাদ ভাইয়ের শালী বলেই জানেন এই বাড়িতে। আমার মনে হয় হৃদ ভাইয়ের বাবা মা ছাড়া বাকিরা কেউ আপনাদের বিয়ের ব্যাপারটা এখনো জানে না। যদি জানতো তাহলে অবশ্যই এই নিয়ে দাদা দাদি অথবা কেউ আমাকে প্রশ্ন করত। তাছাড়া বিয়ের ব্যাপারটা এতদিনে আপনাদের বাড়িতেও ছড়িয়ে পড়তো। যেহেতু এসব কিছুই হয়নি, তার মানে এখনও কেউ জানে না হৃদ ভাইয়ের বিয়ের ব্যাপারটা নিয়ে। আপনি নিশ্চিত থাকুন ভাবি, এসব বিষয়ে আপনার টেনশন করতে হবে না। ভাই আছেন, তিনি দেখবেন সবটা। আপনি ভিতরে চলুন ভাবি, আপনাকে বাসার ভিতরে দিয়ে আমাকে আবার ভাইয়ের কাছে ফিরতে হবে। চলুন। রাহাতের কথায় মায়া আশ্বস্ত হলো। মনে হলো আসলেই হৃদ আছে ওর পাশে। যে কোনো কঠিন পরিস্থিতিতে হৃদ কখনোই মায়াকে একা ছাড়বে না। মায়া স্বস্তির হতে হতে মায়া স্বস্তির হতে হতে পা চালালো সামনে। সঙ্গে সঙ্গে জুইও হাঁটলো। কিছুটা পথ সামনে যেতেই চোখে পড়লো রাদিফকে। তৎক্ষণাৎ উৎফুল্লতায় ভাবি বলে মায়াকে চিৎকার করে ডাকতে গিয়েও থেমে গেল আশেপাশের কোলাহল পরিস্থিতি দেখে। এত এত মানুষের সামনে মায়াকে ভাবি বলে ডাকাটা দৃষ্টিকটু দেখাবে। যেহেতু এখানে হৃদ পারিবারিকভাবে মায়াকে নিজের বউ বলে পরিচয় করায়নি, সেহেতু রাদিফেরও এই মুহূর্তে মায়াকে ভাবির একটা যুক্তিসঙ্গত দেখাবে না। এতে মায়ার অসম্মান হতে পারে। আবার ভাবিকে বেআইন বলে ডাকটাও রাদিফের পছন্দ নয়। সেজন্য চুপ করে গিয়ে নিজের কাজে মন দিল।
যেদিন সসম্মানে মায়াকে সবার সামনে ভাবি ডাকতে পারবে সেদিন না হয় ভাবি ডাকবে। ততদিন না পর্যন্ত সবার অগোচরেই ভাবি ডাকলো মায়াকে। তারপরও বড় ভাইয়ের বউকে অসম্মানজনক অসম্মানজনক কিছুই ডাকবে না সে। রাদিফের সঙ্গে দাঁড়ানো ফাহাদ দুই শালিকে দেখতে পেয়েই হাসি হাসি মুখে এগিয়ে আসলো মায়া আর জুঁইয়ের দিকে। বড় ভাইয়ের মতন স্নেহময় হাত বুলালো মায়া জুঁইয়ের মাথায়। কুশলাদি বিনিময় করেই রাহাত থেকে মায়াদের কাপড়ের ব্যাগটা নিতেই রাহাত তাড়াহুড়ো করে চলে গেল হৃদের উদ্দেশ্যে। ফাহাদ মায়াদের নিয়ে প্রথমেই গেলেন আরাফ খানের কাছে। তিনি মায়া জুঁইকে দেখতে পেয়ে উজ্জ্বল হাসাতেই মায়া সালাম দিয়ে বিনয়ে বলল, আসসালামু আলাইকুম দাদু ভাই, কেমন আছেন? মায়ের সালামের উত্তর দিতে দিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো নাতি সাহেবা। তবে তুমি একদিন নানা ভাই আর আজ দাদা ভাই ডাকছো কেন? ব্যাপার কি? নানা ভাই ডাকো সেটা না হয় ফাহাদের সম্পর্ক ধরে, কিন্তু দাদা ভাই ডাকছো কার সম্পর্কের সূত্র ধরে? বলো তো একটু শুনি। আরাফ খানের কথার যুক্তিতে মায়া চুপসে গেল। হৃদের সম্পর্ক ধরে আরাফ খানকে দাদা ভাই ডেকেছে সেটা চট করেই বলতে পারল না মায়া। অসহায় মায়া ধরা পড়ে যাওয়ার ভয়ে রাদিফের দিকে তাকালো। রাদিফ মায়ের ভয়ের কারণটা বুঝতে পেরে তৎক্ষণাৎ এগিয়ে আসলো। মায়ের কথার উত্তর দিয়ে আরাফ খানকে বলল, তিনি হচ্ছেন আমার ভাবির স্বামী। তিনি হচ্ছেন আমার ভাবির স্বামী। তার বউয়ের একমাত্র শ্বশুরের একমাত্র বাপ। তার একমাত্র বড় নাতির একমাত্র বউ হিসেবে তোমাকে দাদাভাই ডেকেছে, তাই না মায়া? রাদিফের সম্পর্কের মারপ্যাঁচ আরাফ খানের মাথায় ঢুকলো না, আর না ঢুকলো মায়ার। তারপরও রাদিফের কথায় মায়া যেন কেমন বোকার মতন মাথা কাত করে সম্মতি দিল। চতুর আরাফ খান কেমন বোকার মতন হিসাব মিলাতে বসলো। আসলে রাদিফ ওনাকে কোন সম্পর্কের মারপ্যাঁচ বুঝালো এখন। ফাহাদ যখন একইভাবে হাসছিল তখন রাদিফ তাড়া দিয়ে বলল, ফাহাদ ভাই তুমি ওনাদের বাসার ভেতরে নিয়ে যাও, এদিকটায় পুরুষ মানুষ বেশি। ফাহাদ মায়াদের নিয়ে চলে যেতে চাইলে জুঁইয়ের সঙ্গে রাদিফের চোখাচোখি হয়। সৌজন্যের খাতিরে জুঁই নিজেই আগ বাড়িয়ে রাদিফকে কুশলাদি করে। কেমন আছে জানতে চাইলে রাদিফও হাসি মুখে উত্তর দেয়। দুজনের মধ্যে অল্প কুশলাদি বিনিময়ে জুঁই যখন রাদিফকে ক্রস করে সামনে যেতে চাইল তখনই চোখে পড়ল অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা আয়নকে। চমকে ওঠার মতন জুঁই পেছনে তাকালেই দেখল রাদিফ তখনও জুঁইয়ের দিকে হাসি মুখে তাকিয়ে। জুঁইয়ের তাকানোতে রাদিফ মজা করে বলল, বেআইন এতবার ঘুরে পিছনে তাকালে ঘাড় বেঁকে যাবে তো আপনার। আপনি বরং ভেতরে যান, আমি হাতের কাজটা শেষ করেই আপনার কাছে আসছি, তখন না হয় আবার দেখলেন আমাকে। রাদিফের অল্প দুষ্টমিতে কেন জানি জুঁইয়ের খুব কষ্ট হলো। ঘাড় ঘুরিয়ে তৎক্ষণাৎ তাকালো সামনে দাঁড়িয়ে থাকা আয়নের দিকে। নিশ্চয়ই রাদিফের কথাবার্তা সে শুনেছে সব। আয়ন এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আয়ন কিছুই শুনছে না। আর যদিও শুনেও থাকে তাহলে আয়নের রাদিফ বা জুঁইকে নিয়ে কোনো কিছুই যায় আসে না। জুঁই আর পিছনে তাকালো না, বরং আয়নকে দেখতে দেখতে সামনে এগোলো। কেন জানি আয়নের জুঁইকে ইগনোর করাটা খুব দহনে পড়ছে জুঁই। নিয়ে খুব দহনে পড়ছে জুঁই। যদিও জুঁই চেয়েছিল আয়ন জুঁইর থেকে দূরে থাকুক, কিন্তু আজ কেন জানি আয়নের দূরত্বটা স্বাভাবিকের ন্যায় মেনে নিতে পারছে না জুঁই। জুঁইয়ের মনে হচ্ছে আবার আগের মতন হয়ে যাক দুজনের সম্পর্কটা। আয়নের সঙ্গে রাতভর কথা হোক জুঁইয়ের। আচ্ছা জুঁইকে আয়নের সঙ্গে একবার কথা বলে দেখবে, একটু কুশলাদি বিনিময় করলে তো মন্দ হয় না। ধীর স্থির চিন্তাভাবনায় জুঁই আয়নের বরাবরই হতে প্রথমেই ধীর স্থির চিন্তা ভাবনায় জুঁই আয়নের বরাবর হতেই প্রথমে আস্তে করে সালাম দিয়ে জুঁই বলল, আসসালামু। জুঁইয়ের সালামটা শেষ করার আগেই আয়ন জুঁইকে অদেখা করে পাশ কাটিয়ে চলে গেল অন্যদিকে। উচ্ছ্বাস জুঁই স্তব্ধ, হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে গেল আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে। জুঁইয়ের বুঝতে দেরি হলো না আয়নকে সরাসরি ইগনোর করছে। অকারণেই জুঁইয়ের কান্না আসলো। মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলার ভয়ে তিক্ত দহনে পড়ল। ভেতরকার হাহাকার কষ্ট চেপে মায়েদের পেছন পেছন হাঁটতে লাগলে আরাফ খান রাদীপের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, আমি তো বুঝিনি সম্পর্কে আমার কি হলো রাদীপ? তুমি ভাবো তোমার কি হলো, সম্পর্কটা তো তোমার, তাই না? আরাফ খান বোকার মতন বলল। একটু সহজ করে বলতো রাদীপ। আরাফ খানকে খোঁচা মারার মতন করে রাদীপ বলল, তুমি না ইন্টেলিজেন্ট মানুষ, সামান্য একটা সম্পর্কের হিসাব মেলাতে পারছো না তুমি? দাদি কি দেখে তোমার সাথে দাদি কি দেখে তোমার সাথে এত বছর থেকে গেল আল্লাহ জানে। রাদিফের কথায় খেপে গেল আরাফ খান। ওনার বউকে নিয়ে খোঁচা মারায় গায়ে লেগেছে যেন। এই তুই আমার বউকে টানছিস কেন? তাহলে তুমি কেন বারবার আমার
তাহলে তুমি কেন বারবার আমার ভাবির স্বামীর বউয়ের শ্বশুরের বাপের ছেলের বউকে টানছো বলো? এই প্রথম আরাফ খানের মনে হলো কারোর কথায় চুপ করে গেল। মূলত তিনি চুপ করে যাননি, বরং রাদিফের বলা সম্পর্কের হিসাব মিলাতে ব্যস্ত হলো। এই ফাঁকে রাদিফও স্থান ত্যাগ করলো, নয়তো বলা যায় না আবার আরাফ খান চেপে ধরে সম্পর্কের মারপ্যাচ মিলাতে। আরিফ ভাই আসলো না কেন তোদের সাথে জুই? হাতে ট্রে বিছানার কোনায় রেখে তার পাশে বসতে বসতে আক্ষেপ গলায় প্রশ্নটা করলো জুইকে। মুক্তা মায়া ওয়াশরুমে। জুই ব্যাগ থেকে তোয়ালে বের করে রাখছিল ফ্রেশ হওয়ার জন্য। মুক্তার কথায় জুই দ্বিধাহীন গলায় বলল, ভাইয়ার নাকি কি জরুরি কাজ আছে, সেজন্য আসেনি, আমাদের দুজনকে একা পাঠালো। জুইয়ের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো মুক্তা। মন খারাপ করে বলল, ভাইয়ার কি এমন জরুরি কাজ পড়লো যার জন্য বোনের শ্বশুর বাড়িতে আসতে পারছে না? আরিফ ভাইয়া নতুন ব্যবসা শুরু করেছে আপু, এর জন্য আজকাল ভাইয়া অনেক ব্যস্ত থাকে। এমনকি কাজের চাপে ভাইয়া ঠিকঠাক সময়ে বাসায়ও ফিরতো না। অনেকদিন তো আরিফ ভাই ভোররাত্রেও বাসায় ফিরে। যদিও জুইয়ের কথাগুলো সত্য, তারপরও আরিফের খানবাড়িতে অনুষ্ঠানে না আসার যথাযথ কারণটা ছিল মায়ার প্রতি মন কষাকষি নিয়ে, যেটা আরিফের ব্যস্ততা অজুহাতে গোপন করে গেল জুই। মন খারাপে মুক্তা থেমে নেই। আজ 3 মাস পর বোনদের কাছে পেয়েছে সে। যদিও এই 3 মাসে মুক্তা 2-1 বার গিয়েছিল ফাহাদকে নিয়ে নিজের বাপের বাড়িতে বেড়াতে, তবে সেখানে ভাই বোনদের কারোর দেখা পায়নি ও। হুট করেই আবার মায়ার ফিক্সড হয়ে যাওয়া বিয়েটাও আরিফ ক্যান্সেল করে দিল। এই নিয়ে বাসায় কত ঝামেলা হলো। চেয়ারম্যান পরিবার ওদের বাবাকে কত কথা শোনালো। মানহানির মামলা দিতে চেয়ে হুমকি ধামকি দিয়েছিল, কিন্তু নাদিম ছেলেটা সেদিন শফিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছিল, নিজের পরিবারকে বুঝিয়ে শান্ত রাখলো। আবার শফিকুল ইসলামের সঙ্গেও কথা বলেছিল আরিফের সঙ্গে কথা বলবে বলে। হুট করে কেন আরিফ বিয়েটা ক্যান্সেল করতে চাইছে? এতে দুই পরিবারের সম্মান জড়িয়ে আছে। অলরেডি পুরো এলাকায় জানাজানি হয়ে গেছে চেয়ারম্যানের ছেলের সঙ্গে শফিকুল ইসলামের ছোট মেয়ের বিয়ে ফিক্সড হয়ে আছে এই ব্যাপারটা। এখন এই মুহূর্তে যদি কোনো কারণ ছাড়া আরিফ বিয়েটা না দেয়, তাহলে স্বাভাবিকের ন্যায় সবার সম্মানে আঘাত লাগবে। এলাকার মানুষ সমালোচনা করবে, নিন্দা জানাবে। সেজন্য শফিকুল ইসলাম চেয়েছিল মায়াজয়ীকে নিয়ে আরিফ আশুগঞ্জ ফিরতে। ওনাদের ধারণা ছিল আরিফ একবার মায়াকে নিয়ে আশুগঞ্জ ফিরলে যেভাবেই হোক মায়াকে নাদিমের সঙ্গে রাতারাতি বিয়েটা দিয়ে দিবে আরিফকে বুঝিয়ে শুনিয়ে। যদি আরিফ এতে রাজি না হতো, তারপরও বিয়েটা সম্পূর্ণ করতো মায়ার পরিবার। অন্তত নিজেদের দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য হলেও মায়াকে চেয়ারম্যান পরিবারের সঙ্গে বিয়ে দিত। মানে চেয়ারম্যান পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিত, এখন লেখা আছে পরিবারে বিয়ে দিত, যাই হোক। তাছাড়া এখানে বিয়ের জন্য মায়া তো আর অমত করেনি, সেহেতু বিয়েটা সবাই সম্পূর্ণ করতে চায় যেভাবেই হোক। কিন্তু আরিফ এসবের কিছুই তোয়াক্কা করলো না। হুট করে বিয়েটা ক্যান্সেল করে মায়াকে নিয়ে ফিরল না আশুগঞ্জ। ফোনে আরিফের সঙ্গে নাদিমের কি কথা হয়েছিল মুক্তা জানে না, কিন্তু এরপর থেকে চেয়ারম্যান পরিবারের সবাই বেশ স্বাভাবিকভাবেই রয়েছে মুক্তাদের পরিবারের সঙ্গে। তবে মায়ের বিয়েটা একেবারে ভেঙে যায়নি, বরং আগের ন্যায় আছে। শফিকুল ইসলাম কিছু সময় চেয়েছেন চেয়ারম্যানের থেকে। নিজের ছেলেমেয়ে বাড়িতে ফিরলি এই নিয়ে কথা বলবেন সবার সাথে, ততদিন যেন অন্তত সময় দেন শফিকুল ইসলামকে চেয়ারম্যান সাহেব। সেদিন শফিকুল ইসলামের কথা রেখেছিল চেয়ারম্যান সাহেব। তারপর আর মায়ের বিয়ের বিষয়টা আপাতত স্থগিত আছে। পুনরায় আলোচনায় বসবে যখন মায়াকে নিয়ে আরিফ আশুগঞ্জে যাবে তখন। কিন্তু এত কিছুর মাঝে আরিফের মতামত শূন্য। না নিজে বাড়িতে যাচ্ছে, আর না মায়াকে যেতে দিচ্ছে। বিগত 3 মাস ধরেই চট্টগ্রামেই আছে মায়ারা। মুক্তা অনেক দিন পর বোনদের নানা শ্বশুর বাড়িতে পেয়ে খুশিতে আত্মহারা। মায়েরা এখানে এসেছে পর থেকেই বোনদের সাথে আছে সে। সন্ধ্যায় মায়াদের জন্য ট্রেতে করে নাস্তা নিয়ে এসেই উক্ত কথা বলেছিল মুক্তা। মন খারাপে একইভাবে বলল মুক্তা, নতুন ব্যবসা দিয়েছে বলে বোনদের এক নজরে দেখা যাবে না ভাইদের? আরিফ ভাই বাড়িতে যায় না, আমার শ্বশুর বাড়িতেও যায় না, এখন আবার এখানেও আসলো না। আমি নোটিস করেছি জুই, আরিফ ভাই সপ্তাহে সপ্তাহে ঢাকা গেলেও আমার শ্বশুর বাড়িতে যায় না আমাকে দেখতে। বাপ চাচা মিলিয়ে একটা ভাই
একটা মাত্র ভাই আমাদের, সেও আমার খোঁজ করে না। আমার তো মনে হয় ভাইয়া কোনো কারণে রেগে আছে আমার শ্বশুরবাড়ির মানুষদের উপর, এজন্য যেতে চায় না। জুই ব্যাগ থেকে কাপড় নামাচ্ছিল। মুক্তার মন খারাপের কথাগুলো শুনে মনে ভয় সংশয় সৃষ্টি হলো। ওরা ৩ বোনদের মাঝে মুক্তা বেশ চতুর। অল্প সময়ে সবকিছু বেশ চট করে ধরে ফেলতে পারে। সেজন্য আরিফ ভাইকে নিয়ে মনে যে সন্দেহের সৃষ্টি হয়েছে সেটা সে সৃষ্টি হয়েছে সেটার খোঁজ করতে করতে জুঁইকে এখন খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করছে। জুঁই হাতে তোয়ালে বিছানায় রেখে এগিয়ে মুক্তার মুখোমুখি হয়ে বসলো। তেমন কিছু না আপু, তুমি ভুল বুঝছো। আর কি মুখোমুখি হয়ে বসে বলল, তেমন কিছু না আপু, তুমি ভুল বুঝছো। ভাইয়া আসলেই প্যারার মধ্যে আছে। তাছাড়া আরিফ ভাই তো রোজ তোমার সাথে ফোনে যোগাযোগ রাখছে। ভাইয়ের সাথে কি আমার শুধু ফোনে যোগাযোগ রাখার সম্পর্ক জুই? একটা বার আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে দেখে আসলে কি হয়? এখন তো ভাইয়া চট্টগ্রামে আছে, আমিও এখানে আছি। কতক্ষণ লাগবে আমার শ্বশুরবাড়িতে আসতে? এখানে আসলো না, আমার কি মনে হয় জুই জানিস? আরিফ ভাইয়া হয়তো কোনো কারণে আমার শ্বশুরবাড়িতে আসতে চাইছে না। আচ্ছা, আচ্ছা জুই, তুই কিছু জানিস এ ব্যাপারে? জুই খানিকটা থতমত খেয়ে বলল, না আপু। আচ্ছা, তোরা কেন বাড়িতে যাচ্ছিস না? আমাদের পড়ার চাপ বেশি পড়ছে আপু। নিজের প্রশ্নের ধারা জারি রেখে ফের বলল মুক্তা। আচ্ছা, মায়া কি কারোর সাথে রিলেশনে আছে? আপুকে সত্যি বলবি জুই? একইভাবে জুই উত্তর দিয়ে বলল, না আপু নই, না আপু নেই। জুইকে সন্দেহ করে মুক্তা বলল, তুই মিথ্যা বলছিস জুই। আমার মনে হয় মায়া কারোর সাথে রিলেশনে আছে, নয়তো আরিফ ভাইয়া হুট করে কেন আদিবের সঙ্গে বিয়েটা ভেঙে দিল। ও নিশ্চয়ই আরিফ ভাইকে বলেছে বিয়েটা ভাঙতে, যেখানে এই বিয়ের জন্য আরিফ ভাই নিজেই প্রথমে রাজি ছিল। সত্যি করে বলতো জুই, কি হয়েছে আসলে? মুক্তার একের পর এক ধারালো প্রশ্নের বাণে এবার যথাযথভাবে জুই ঘাবড়ে যাচ্ছে। যদিও কোনো কারণে ভুলেও মায়ের সম্পর্কটা মুক্তার কানে যায়, তাহলে সেটা ওদের পরিবারের কানে পৌঁছে যাবে মুহূর্তেই। জুই নিজেকে ধাতস্থ করে আবারও মিথ্যা বলে বলল, না আপু, তুমি বেশি চিন্তা করছো, এমন কিছুই হয়নি। মায়া কারোর সাথে রিলেশন করলে সেটা তোমাদের চোখে পড়তো না। ও যে গবেট, সবার আগে তোমার কাছেই ধরা পড়তো এটা। জুয়ের কথার জুয়ের কথাটা মুক্তার যুক্তিসঙ্গত মনে হলো। ওরা ৩ বোনের মধ্যে মায়া একটু বোকা টাইপের। কোনো কাজ করলে সেটা সহজে হজম করে রাখতে পারে না, কারোর না কারোর কাছে ধরা পড়বেই। যদিও মায়া কোনো কারণে রিলেশনে থাকতো, তাহলে অন্তত জুইয়ের কাছে সেটা এতদিনে ধরা পড়ে যেত। জুই তো আর মুক্তাকে মিথ্যা বলবে না। কিন্তু এত ভালো বিয়েটা আরিফ কেন হঠাৎ করে না করছে সেটাই বুঝতে পারছে না মুক্তা। মুক্তা ভেবে রেখেছে আজ রাতে একবার ফাহাদকে নিয়ে যাবে আরিফের সঙ্গে দেখা করতে। আরিফ আসেনি তো কি হয়েছে, ছোট বোন হিসাবে ও যাবে আরিফের কাছে। আবার আরিফকে সঙ্গে করে নিয়েও আসবে। এসবের ফাঁক এসবের ফাঁকে সুযোগ করে জেনে নিবে কেন মায়ের বিয়েটা না করছে আরিফ। মুক্তা জুইকে বলল, আচ্ছা তুই নাস্তা কর, আমি আরিফ ভাইয়ের সঙ্গে আমি নিজেই কথা বলে নিব এই বিষয়ে। কথাটা বল কথাটা বলতে বলতে জুইয়ের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল মুক্তা। সেটা হাতে নিতে নিতে ছোট করে সম্মতি দিয়ে জুই বলল, আচ্ছা আপু। রুমের মধ্যে মায়ার সন্ধান করে মুক্তা বলল, মায়া কইরে জুই? জুই শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, মায়া ওয়াশরুমে। এই তো আমি আপু। জুইয়ের কথা শেষ করার আগেই মায়া ওয়াশরুম থেকে বের হয়ে এর মাঝে মুক্তার কথাটা শুনে উত্তর করলো সে। মায়াকে ডেকে মুক্তা বলল, এদিকে আয়, নাস্তা করে যা। মায়া এগিয়ে এসে জুঁইয়ের বিছানার উপরে রাখা তোয়ালেটা তুলল। হাত মুখ মুছতে মুছতে বসলো জুঁইয়ের পাশাপাশি। মুক্তার এগিয়ে দেওয়া শরবতের গ্লাসের চুমুক শেষ করতে করতে ৩ বোনের মধ্যে গল্পের আসর জমল। সেই আড্ডার মাঝে উপস্থিত হলো সেজুতেই শশী। শশীকে দেখে জুঁই তাকালো মায়ার দিকে। মায়াও খানিকটা অস্বস্তিতে তাকালো জুঁইয়ের দিকে। দুজনের চোখাচোখি হতেই জুঁই চোখের ইশারায় আশ্বস্ত করলো মায়াকে। মায়া খানিকটা স্বাভাবিকের ন্যায় তাকালো শশীর দিকে। শশীর হাস্যোজ্জ্বল মুখে মায়ার পাশ ঘেঁষিয়ে বসলো। মায়াকে শশীর ব্যক্তিগতভাবে বেশ পছন্দ। ছোটখাটো কিউট মেয়ে মায়া, দেখতে নাদুস নাদুস। মায়াদের সঙ্গে শশীর কৌশলাদি বিনিময়ের মাধ্যমে সেখানে উপস্থিত হলো ফাহাদ আর রাদিফ। মূলত ফাহাদ এসেছে নিজের বউয়ের খোঁজে। রাদিফ আর ফাহাদকে একটু বের হতে হবে কাজে। মুক্তা বলেছিল সে আরিফের সঙ্গে দেখা করতে যাবে মুরাদপুরে। যেহেতু ওরা দুজন সেই রুমের দিকেই যাবে
সেই দিকেই যাবে, যেহেতু ওরা দুজন সেই দিকেই যাবে, এজন্য ভাবলো মুক্তাকে সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু মুক্তার খোঁজে ফাহাদ গেস্ট রুমে পৌঁছাতেই সেখানে মায়াদের সঙ্গে সেজুতীয় শশীকেও দেখা গেল। দেখা গেল। হাতের স্পিড ক্যানে তখন চুমুক দিচ্ছিল ফাহাদ। বউয়ের পাশে বসতে বসতে অর্ধ খাওয়া ক্যানটি মুক্তার দিকে এগিয়ে দিতে দিতে মায়াদের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, সবাই আমার শালীদের কক্ষে সালিশ বসিয়েছে কেন? কার গসিপ চলছে এখানে? ফাহাদের কথায় জুই মজার ছলে উত্তর করলো, দুলাভাই আপনার। ফাহাদ জুইয়ের কথার তাল মিলিয়ে একইভাবে বলল, বাপরে, তাহলে আজকের ভিলেন মনে হয় আমি। জুই হেসে বলল, বলতে পারেন। হাতের একটা ক্যানে চুমুক রাদিফও বসাচ্ছিল, কিন্তু অপর হাতের ইনটেক ক্যানটি সবার সামনে মায়ের দিকে বাড়িয়ে দিতেই মায়া কোনো রকম দ্বিধা ছাড়া সেটি রাদিফের হাত থেকে নিল। ট্রেতে নাস্তা রেখে রাদিফের দেওয়া ক্যানটি খেলো মায়া। তাতে চুমুক বসালে রাদিফ পাশ থেকে ঢোল এনে ঢোল কি আই ডোন্ট নো ঢোল এনে মায়ের মুখোমুখি বসলো। হয়তোবা টুল হবে বা কিছু একটা যেটায় বসবে আর কি। হ্যাঁ, ঢোল তো আর না, ঢোলের উপর বসে কেমনে? যাই হোক, মুক্তা তখনও মুক্তা তখনও কপাল কুঁচকে তাকিয়ে মায়ের দিকে। সে যদি রাদিফকে বলল, আমার আমার ক্যান কই রাদিফ ভাই? রাদিফ ঠান্ডার ক্যানে চুমুক দিতে দিতে বলল, তোরটা ফ্রিজে আছে, গিয়ে নিয়ে আয় যা। রাদিফের সঙ্গে মায়ের স্বাচ্ছন্দ্য আচরণের বিষয়টি ফাহাদের চোখেও লাগলো। এখানে আসার সময় গরমের জন্য ওরা ফ্রিজ থেকে ঠান্ডার ক্যানগুলো নেওয়ার সময় রাদিফ নিজের জন্য 2টো ক্যানের বোতল উঠালে তখন ফাহাদের মনে হয়েছিল রাদিফ হয়তো নিজের জন্য 2টো ক্যান নিয়েছে। কিন্তু এখানে সে একটা মায়াকে ধরিয়ে দিতেই বুঝতে পারলো তখন রাদিফ 2টো নিজের জন্য নয়, বরং একটা মায়ের জন্য নিয়েছিল। সেজুতির কথার রেশ টেনে ফাহাদ রাদিফের সঙ্গে মজা করতে চাইলো মায়াকে নিয়ে। মস্কার ছলে বলতে চাইলো, আমার মায়া রাদিফের বেআইন বলে কথা। বেআইনের জন্য শুধু ক্যান ক্যান, আরও স্পেশাল। ফাহাদের কথা শেষ করার আগেই ইতি টানলো রাদিফ। মায়াকে নিজের বোন দাবি করে সম্মান দিয়ে বলল, মায়া বেআইন নয়, ছোট বোন হয় আমার। এরপর এসব মজা করবে না ফাহাদ ভাই। মায়া রাদিফের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ দেখে প্রথমে সন্দেহ মুক্তাও করেছিল। হয়তো রাদিফের সঙ্গে মায়ের কিছু চলবে ভেবে ধারণা করে নিয়েছিল মনে মনে। কিন্তু রাদিফ যেন মুহূর্তেই ফাহাদকে নয়, বরং মুক্তার ধারণাকে ভুল প্রমাণ করে মায়াকে নিজের ছোট বোন বলে দাবি করলো। রাদিফকে নিয়ে মুক্তার মনের সন্দেহ কেটে যেতেই ফাহাদ জুইকে জড়িয়ে আরও কিছু বলতে জুইকে ফাহাদ আচ্ছা আমি একটু কনফিউজড হয়ে গেছি লেখা পড়ে, দাঁড়ান। উল্টাপাল্টা হইলে আমার এরকমই হয়, লেখা যদি না মিলে তখন আমি আর পড়তে পারি না। হয়তো রাদিফের সঙ্গে মায়ের কিছু চলবে ভেবে ধারণা করে নিয়েছিল মনে মনে, কিন্তু রাদিফ যেন মুহূর্তেই ফাহাদকে ফাহাদকে নয়, বরং মুক্তার ধারণাকে ভুল প্রমাণ করে মায়াকে নিজের ছোট বোন বলে দাবি করলো। রাদিফকে নিয়ে মুক্তার মনের সন্দেহ কেটে যেতেই ফাহাদ জুইকে জড়িয়ে আর কিছু বলতে চাইল না। পরে দেখা গেল রাদিফ মায়ের মতো জুইকেও নিজের বোন বলে দাবি করলো। তখন বিষয়টা ফাহাদের জন্য লজ্জাজনক হতে পারে ভেবে সে শশীকে নিয়ে রাদিফকে বলল, আচ্ছা মানলাম মায়া না হয় তোর ছোট বোন হয়, কিন্তু তোর সুন্দরী ভাবির জন্য অন্তত একটা ক্যানের বোতল আনার প্রয়োজন ছিল তোর। রাদিফ স্বাভাবিকের ন্যায় নিজের ভাবি বলতে মুক্তাকে ধরে নিল, কারণ মায়ার বিষয়টা যেহেতু এখনো পরিবারের কেউ অবগত নয়, সেজন্য রাদিফ মুক্তাকে ভাবি মনে করে বলল, ভাবির জন্য তো তুমি আছো, আমি আনবো কেন? তোমার বউয়ের ভাগ আমাকে দিবা যে আমি খাওয়াবো? ফাহাদ পাশ থেকে বালিশের কুশন উঠিয়ে রাদিফের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল, শালা, আমি আমার বউয়ের কথা বলছি তোকে? আমি তোর ভাইয়ের বউয়ের কথা বললাম। শশী তোর হৃদের হাফ বউ হয়, তাহলে ওকে খাওয়ালি না কেন? ফাহাদের কথায় চমকে ওঠার মতন চার চোখ তৎক্ষণাৎ তাকালো মায়ের দিকে। ফাহাদের কথায় চমকে ওঠার মতন চার জোড়া চোখ তৎক্ষণাৎ তাকালো মায়ের দিকে। রাদিফ জুই মায়াকে লক্ষ্য করতেই দেখলো ফাহাদের কথায় চোখ মুখ অন্ধকার করে মাথা ঝুঁকে বসে আছে মায়া, হয়তো নিজের ইমোশনগুলো আটকাতে চাচ্ছে। তখন শশী লজ্জা মিশ্রিত মুখে বসে আছে। রাদিফ মায়াকে আশ্বস্ত করতে চেয়ে ফাহাদের কথা শুধিয়ে বলল, হৃদ ভাইয়ের পছন্দ আছে। রাদিফের কথা কেটে ফাহাদ আবারও বলল, আরে হৃদের পছন্দ তো আমাদের শশী, ওদের দুজনের প্রেম তো একদিন দুদিনের নয়, গোটা 5 বছরের প্রেম কাহিনী ওদের। খোঁজ নিয়ে দেখ, দুজনের প্রেমের গল্প আকাশে বাতাসের হাওয়ায় হাওয়ায় পাওয়া যাবে।
তাই না শশী? খানিকটা লজ্জা মাথা খানিকটা লজ্জা মাখা মাথা নাড়িয়ে হাসল শশী। মায়া হাতের বোতলটা দুহাতে চেপে বসলো শক্ত করে। ফাহাদের কথাগুলো যেন হৃদয়ে কাঁটার মতো বিঁধছে। হৃদের প্রেম ছিল কারোর সাথে, সেটা ভাবতেই যেন অদৃশ্য জখমে খণ্ডিত হচ্ছে অসংখ্য। মায়া এই মুহূর্তে সবার সামনে কাঁদতে চায় না, বরং নিজেকে শক্ত রাখতে দাঁত কামড়িয়ে মাথা ঝুঁকে বসে আছে। জুই মায়ের অবস্থা বুঝতে পেরে এক হাতে মায়ের হাতটা চেপে বসলো সবার অগোচরে। রাদিফ মায়ের মনের অবস্থা বুঝতে পেরে ফাহাদের ওপর বিরক্ত হলো। খানিকটা রাগ দেখিয়ে সরাসরি বলল, ভুল জানো তুমি ফাহাদ ভাই, রাস্তার মোড় অনেক আগেই ঘুরে গেছে। আমি জানি না আদৌ শশীর সাথে হৃদ ভাইয়ের কিছু ছিল কিনা, তবে এতটুকু বলতে পারি হৃদ ভাইয়ের পছন্দের মানুষ শশী নয়, বরং অন্য কেউ। আর সেই খবর আমি, বাবা মা, আমরা তিনজনই জানি। যদি বিশ্বাস না হয় তাহলে হৃদ ভাইকে জিজ্ঞাসা করে নিও। কথাটা বলেই রাদিফ উঠে গেল। রাদিফের কথায় ফাহাদ মুক্তা সেজুতি বিভ্রান্ত হয়ে তাকালো শশীর দিকে। রাদিফের কথাগুলো যেন শশীর বিশ্বাস হয়নি, সেটা শশীর ফেস দেখলেই বোঝা যাচ্ছে। তবে রাদিফের কথায় কষ্ট পেয়েছে বলে সে তৎক্ষণাৎ রুম ত্যাগ করলো, কাউকে কিছু না বলে। মায়া তখনও মাথা ঝুঁকে বসে। ফাহাদ মুক্তাকে বের হতে বলে সেও চলে গেল। এই মুহূর্তে কেউ কথাটা আর বাড়াতে চাইল না। তবে রাদিফের এই কথাগুলো যে এখানে শেষ হবে না, সেটা ফাহাদ, সেজুতি, মুক্তা তিনজনই জানে। এই কথাটা এখন পরিবারের বড়দের কানে দিবে শশী। হয়তো এখন কেউ কিছু বলবে না, কিন্তু কাল ফাংশন শেষ হতেই কিছু একটা হবে বলে আশা করা যায়। মুক্তা মায়া মুক্তা মায়া জুইকে সেজুতির সাথে থাকতে বলে সেও বের হয়ে যায়। মায়া রাদিফের কথায় আশ্বস্ত হলেও হৃদের প্রথম ভালোবাসা শশীকে ভেবে এক বুক কষ্টে সারা রাত পার করলো হৃদের অপেক্ষায় অপেক্ষায়। কিন্তু কোথাও হৃদের বা অন্য কারোর সাথে কিন্তু কোথাও হৃদের বা অন্য কারোর দেখা নেই। মধ্যরাতের দিকে ফাহাদকে দেখা যায় মুক্তাদের নিয়ে খানবাড়িতে ফিরতে। আরিফের সঙ্গে দেখা করেছিল ওরা। আরিফ কাল খানবাড়ির মেজবানে আসবে বলে আশ্বস্ত করলো মুক্তাকে। কিন্তু হৃদ সেই দুপুরে নিহাল খানের সঙ্গে বের হয়েছিল, সারা রাত চলে গেল, অথচ সে ফিরতে পারেনি কাজের চাপে। রাত পার হয়ে সকাল হলো। মায়া সকালে মানুষের হইচয়ে ঘুম থেকে উঠে হৃদের খোঁজ করলো। শোনা গেল হৃদ তখনও বাসায় ফিরেনি। এক বুক কষ্টে মায়া তখনই কেঁদে ফেললো। ডাগর ডাগর আখিদয়ে চিকচিক করলো নোনা জলে। মায়াকে বারবার চোখ মুছতে দেখে খেপে যায় জুই। এই মুহূর্তে মায়াকে কান্না করতে দেখলে মুক্তা সন্দেহ করতে পারে, যেটা মোটেও ঠিক হবে না কারোর জন্য। হইচইয়ের মধ্যে সকালে রেডি হলো। মায়াও সাধারণ থ্রি পিস পরে সবার সামনে বসে। শশীকে দেখা গেল শাড়ি পরে ঘুরতে। সকাল 10টার মধ্যে বাবুর্চির রান্নাবান্নার বিশাল আয়োজন শেষ প্রায়। 11টার ভিতরে খাওয়া দাওয়া শুরু করবে। খানবাড়ির সকল আত্মীয় স্বজনরা সকাল থেকে আসতে শুরু করেছে। চারপাশে কলরব আয়োজন, অথচ হৃদ বা নিহাল খান সহ বাড়ির ছেলেগুলোর দেখা নেই। আশায় আশায় মায়ের মন বিষিয়ে উঠছে তিক্ততায়। 10টার দিকে শোনা গেল হৃদের গাড়ি খানবাড়িতে ঢুকেছে। মায়া তখন সবার সাথে দোতলার গেস্ট রুমে বসে। হৃদকে বাড়িতে ফিরতে শুনে দৌড়ে দোতলার করিডোরে দাঁড়ালো রেলিং ধরে। নিচে তাকিয়ে দেখলো সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি পার্কিং এরিয়াতে আছে, অথচ হৃদের দেখা কোথাও নেই। ক্ষুণ্ণ মন আরও ক্ষুণ্ণ হলো। চোখ মুখ অন্ধকার করে নিচে তাকিয়ে থাকার মধ্যেই পাশ থেকে হঠাৎ কেউ ডেকে উঠল মায়াকে। এখানে কি করছেন আম্মু? মায়া চমকে ওঠার মতন তাড়াহুড়োয় সোজা হয়ে দাঁড়ালো। মাথার কাপড় টেনে থতমত করে বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আম্মু? জি আলহামদুলিল্লাহ। ভালো। আপনি? আলহামদুলিল্লাহ আম্মু, আল্লাহর রহমতে ভালো আছি। তা আপনি রেডি না হয়ে এখানে দাঁড়িয়ে কি করছেন? ভেতরে যান, রেডি হন। মায়া অস্বস্তিতে আঁচড়ে পড়া মাথার কাপড়টা আর একটু টেনে বলল, ভালো লাগছিল না, সেজন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম। এক্ষুনি চলে যাচ্ছি। মায়ের কথায় নিহাল খান ক্লান্তিতে হেসে বলল, আপনার শ্বশুর বাড়ি এটা। আপনি যেখানে খুশি সেখানে দাঁড়াবেন, সমস্যা নেই। আগে রেডি হয়ে নিন। এই বাড়ির বড় বউ আপনি, সবাই আপনাকে দেখবে, খানবাড়ির বউ হিসাবে চিনবে। আপনি বরং একটা মার্জিত শাড়ি পরে নিন আম্মু। মায়ার আর সাহস হলো না নিহাল খানের মুখে মুখে আর কিছু বলতে। কেমন রোবটের মতন মাথা নাড়িয়ে সম্মতি দিল শুধু। নিহাল খান অল্প হেসে স্থান ত্যাগ করলো। মায়াও নিজের রুমে গেল। ব্যাগ খুলে গাঢ় নীল মসৃণ তাঁতের জামদানি শাড়ি খুলে সেটা পরলো জুইয়ের সাহায্যে।
এই শাড়িটা সেদিন রাফা পছন্দ করে কিনে দিয়েছিল মায়াকে আজকের দিনে পরার জন্য, কিন্তু অস্বস্তিতে মায়া ভেবেছিল শাড়িটারই আজ পরবে না। যদি কেউ জিজ্ঞাসা করে মায়া কেন যদি কেউ জিজ্ঞাসা করে মায়া কেন শাড়ি পরেছে তাহলে কি উত্তর দিবে সে? সেই চিন্তায় মায়া প্রথমে শাড়ি পরতে চায়নি, কিন্তু এখন নিহাল খানের বলাতে মায়ার শাড়ি পরাটা বাধ্যতামূলক হয়ে গেল। নয়তো নিহাল খানের আদেশ করার পরও যদি মায়া শাড়ি না পরে তাহলে বিষয়টা দৃষ্টিকটু আর বেয়াদবি দেখাবে, যেটা মায়া করতে চায় না বলে দ্বিধামনা করে শাড়িটা পরে নিল। কিন্তু কেউ জিজ্ঞেস করলে কি বলবে সেই চিন্তায় ভয়েও থাকলো। মায়ার শাড়ি পরা শেষ হতেই মুক্তা রুমে ঢুকলো মুক্তা হাতে নিজের দুটো শাড়ি নিয়ে। মায়াকে গাঢ় টকটকা নীল শাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে কয়েক সেকেন্ডে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, মাশাল্লাহ, তোকে তো বেশ সুন্দর মানিয়েছে। এই শাড়িটা কোথায় পেয়েছিস তুই? জুই তখন মায়ের সামনে বসে কুচি গোছাচ্ছিল। মায়া মুক্তাকে দেখে ভয়ে ভয়ে বলল, আরিফ ভাই কিনে দিয়েছিল এটা। বাহ, সুন্দর হয়েছে, তোকে অনেক মানিয়েছে। কথাটা বলেই মুক্তা হাতের শাড়িগুলো বিছানার উপর রাখতে রাখতে আবারও বলল, আমি আরও তোদের দুজনের জন্য দুটো শাড়ি এনেছিলাম। রাদিফ বলল, নিহাল আঙ্কেল নাকি মেয়েদের সবাইকে আজ শাড়ি পরতে বলেছে। উনি হঠাৎ এই কথাটা কেন বলল জানি না, তারপরও গুরুজন যেহেতু আদেশ করেছে, জুই তুইও একটা শাড়ি পরে নে। কিছু লাগলে আমাকে ডাকিস। হৃদ ভাইয়া নিচে এসেছেন, ওনার সাথে দেখা করে আসি। কেমন? অস্থিরতায় মায়া কোনো রকম মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মুক্তা চলে গেল। মায়া মায়া হৃদকে দেখার আশায় জুইকে রেখে চলে গেল আবারও করিডোরে। পিলার ঘেঁষে রেলিংয়ের নিচে তাকালো ঝুঁকে। অস্থিরতায় আশেপাশে তাকিয়ে আবারও হৃদকে কোথাও দেখতে না পেয়ে চোখ চিকচিক করলো নোনা জলে। ভঙ্গ হৃদয়ে জেদ করে সেখানেই দাঁড়িয়ে রইল। হৃদ তখন সবে নিচে থেকে উপরে উঠছিল ক্লান্তিতে। সারা রাতের টহলে শরীর রুরু করছে ক্লান্তিতে, লম্বা শাওয়ার না নিলেই নয়। এরই মধ্যে সিঁড়ি বেয়ে করিডোরে পা রাখতেই চোখে পড়ল নিজের বউকে নীল রঙের শাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে। থমকে যাওয়ার মতন সেখানেই দাঁড়ালো অপলক দৃষ্টিতে তাকিয়ে। মায়ের দ্বিগুণ চুলগুলো এলোমেলো হাতে খোপা করেছে, সাজুগুজুবিহীন রেলিং ধরে দাঁড়িয়ে হয়তো নিচে তাকিয়ে কারোর সন্ধান করছে। মায়ের সৌন্দর্যতা যেন মুহূর্তেই স্নিগ্ধতা ছড়ালো হৃদের মনে। রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল শীতলতা। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। মায়াকে দেখা গেল বাম হাতের চোখ মুছতে। রেলিং ধরে নিচে ঝুঁকে আবারও কোনো কিছুর সন্ধান করতেই হৃদ কপাল কুঁচকায়। কিছু একটা ভেবে এগিয়ে এসে হঠাৎই মায়ের বাহু টেনে পিঠ ঠেকালো পিলারে। মুহূর্তের মাঝে কোনো কিছু ঠাহর করতে না পেরে ব্যথায় পিঠ বাঁকালো মায়া। হৃদকে লক্ষ্য না করে ধাক্কা মেরে নিজেকে ছাড়াতে চাইলে হৃদ মায়ের বাহু পেঁচিয়ে বলল, শরীরের তেজ বেড়ে গেছে, শক্তি দেখান, হাড় ভেঙে হাতে ধরায় দিব। হৃদের কণ্ঠে মায়া চমকে ওঠার মতন চুপসে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদকে এই মুহূর্তে আশা করেনি মায়া। হৃদের সান্নিধ্য পেতেই মায়া চুপ করে গেল। অভিমানী গলায় মিনমিন করে বলল, আপনি আমাকে ছুবেন না, যান। তাহলে কে ছুবে? আপনি রাতে আসেন নাই কেন? আমি অপেক্ষায় ছিলাম। আপনি ডেকেছেন যে আসবো? মায়া গাল ফুলিয়ে অভিমানী গলায় ফের বলল, আপনি তো আমার কল রিসিভ করেন না। কল রিসিভ করার মতন কাজ করেছেন যে কল রিসিভ করব? হৃদের কথায় মায়া আবারও চুপ করে গেল। চোখের পানি সমান তালে টলমলিয়ে নামলো গাল বেয়ে। হৃদ মায়ার চোখের পানি মোছার চেষ্টা করলো না, বরং মায়ের থুতি চেপে মুখটা এদিক সেদিক ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, দিন দিন এত গ্লো করছেন কেন? জামাইয়ের আশেপাশে না থাকলে সৌন্দর্য বাড়ে কেন? জামাই আশেপাশে না থাকলে সৌন্দর্য বাড়ে কেন? মায়া হৃদকে অল্প স্বল্প ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়াতে চেয়ে বলল, জানি না। আপনি সব জানেন ম্যাডাম, জেনে শুনে আমাকে পাগল বানাচ্ছেন। মেসেজে কি লিখেছেন? আমার সিস্টেমে সমস্যা আছে, চলে না, অচল, আরও কি কি যেন ছিল। হৃদের কথাটা মায়ের বোধগম্য হলো না। কিসের সিস্টেম, কিসের কি? মায়া অবুঝ গলায় জানতে চেয়ে বলল, মানে? মায়ের অবুঝতার প্রশ্নে শক্ত হাতে মায়ের গাল চেপে পুনরায় পিলারের সাথে ঠেসে ধরে হৃদ বলল, মানে আজকে রাতে আপনি শেষ ম্যাডাম, শুধু রাতটা হতে দেন, নিজেকে কিভাবে বাঁচান আমি দেখব। এর মানে হচ্ছে ওই মেসেজটা যেটা রাফা পাঠিয়েছিল, সেই মেসেজে হচ্ছে ওরকম কিছু লেখা ছিল যে সিস্টেমের সমস্যা। ওকে। এবারও হৃদের কথার যথাযথ অর্থ বুঝল না মায়া, বরং মায়া মনে করল সে আবারও কোনো ভুল করেছে যার জন্য হৃদ রেগে যাচ্ছে। মায়া উত্তেজিত ভঙ্গিতে বলল, আপনি ভুল ভাবছেন, আমি কিছু করিনি, সত্য বলছি।
আপনার কিছু করতে হবে না ম্যাডাম, আমি আছি, আমি করব। আপনার রাত আজকে কিভাবে শেষ হয় সেটা আমি দেখব। মায়া অসহায় চোখে হৃদের দিকে তাকিয়ে বলল, সত্যি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। হৃদ মুহূর্তে মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে বলল, ওকে ডান, কিসমি। অ্যাঁ কিসমি। হৃদের সোজাসাপটা কথায় মায়া লজ্জায় থতমত খেয়ে গেল। মুহূর্তেই চোখে ভেসে উঠল হৃদের চুমু খাওয়ার কালকের দৃশ্য। মায়া লজ্জায় নতমস্তিষ্ক হতে চাইলে হৃদ ওর গালে চেপে থাকার কারণে হৃদের হাত ওর গালে চেপে থাকার কারণে কারণে হতে পারল না। তারপরও মায়া হৃদের চোখে চোখ রাখতে না পেরে লজ্জায় চোখ খিচে বন্ধ করে বলল, আমি পারবো না, আপনি সরুন, আমি যাব। হৃদ মায়াকে লজ্জা পেতে দেখে হঠাৎই নরম হয়ে আসলো। মায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে শাড়ি ভেদ করে মায়ের উন্মুক্ত কোমরে দু হাত ভিড়ালো। মায়া ঝুঁকে কপাল ঠেকালো মায়ের খোলা কাঁধে। আলতো ঠোঁট ছোঁয়াতেই মায়া কেঁপে উঠল হৃদের বাহুতে, শরীরে ছেড়ে দিল ভয়ে। হৃদ শক্ত হাতে আঁকড়ে ধরলো মায়াকে, নিজের সাথে মিশে মায়ের কাঁধে পরপর ঠোঁট ছুঁয়ে উঠল গলায়। তারপর গলা থেকে একইভাবে কানে স্পর্শ করে হৃদ ফিসফিসিয়ে বলল, আমার পারমিশন ছাড়া শাড়ি চেঞ্জ করবে না। মায়ার ভয়ে কোনো রকম কম্পিত গলার আওয়াজে বলল, হুম। রাতে আমার রুমে আসবে। হুম। উত্তর এতটুকুই, হুম। মায়ের উত্তরের সাথে সাথে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ের গালে। তার পরপরই এই গাল ওই গাল দুগালে একই শব্দ হলো। কপালে ঠোঁট ছুঁয়ে হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার রুমে আসো। বলতে বলতে হৃদ সামনে এগোলো। মায়া কম্পিত শরীরে বেশ অনেক সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল স্বাভাবিক হতে। যখন নিজেকে ধাতস্থ করলো মায়া কি হয়েছে ওর সাথে, তখনই লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল মুহূর্তে। হৃদের পিছন পিছন রুমে না গিয়ে উল্টো দৌড়ালো নিজ রুমে। এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়ানোর মতন সাহস হলো না আর। যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি, আল্লাহ হাফিজ।